সবাইকে শুভ সন্ধ্যা। আমার মনে হয় ওখানে রাত, রাইট? নেট প্রবলেম হ্যাঁ হচ্ছে কারোর। আমি দেখতে পাচ্ছি নেট প্রবলেম দাদা। ওকে, অলরাইট, আমরা তাহলে শুরু করি। আজকে আমার কম্পিউটারে কোনো সফটওয়্যার কাজ করছে না, আমার উইন্ডোজে। এই জন্য আমি গত ক্লাসে ম্যাক থেকে ঢুকছি। তা এখন আশা করি কাজ করবে। তার আগে আমি একটু দেখাই যে আহ, যারা একদমই কম্পিউটারে নতুন তারা কিভাবে কম্পিউটার গুলো একটু চেক করতে পারে। ঠিক আছে? ঠিক আছে। তো যারা একদমই কম্পিউটারে নতুন তাদের জন্য দেখাচ্ছি। একটু এদিকে উইন্ডোজ যদি হয়, কি আছে, টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে না? এইখানে গিয়ে আমি লিখবো ENV। ওয়েলকাম ডাক্তার আপা। হ্যাঁ দাদা, নেট খুব প্রবলেম দাদা, ঢুকতে পারছি না। এর জন্য মোবাইলে একটু নেট করে তাই না? এমবি ভরে ঢুকলাম। কোনোভাবে ঢুকতে পারছি না, নেট খুব প্রবলেম করছে। এমনি তো ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি কি করলাম তাইলে একটু খেয়াল করব। যাদের কম্পিউটার সম্পর্কে আহ, জ্ঞান খুব কম, কম্পিউটারের ভেতরটা আমরা কখনো দেখি নাই যারা, তাদের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা যদি কম্পিউটারে কাজ করি তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে? প্রথমত এখানে টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে যে নিচে, যদি উইন্ডোজ হয় তাহলে আমি টাইপ হিয়ার টু সার্চ এটা লিখবো। আর যদি আমার ম্যাকবুক হয়, ম্যাকবুক কি কেউ ইউজ করি? আশা করি ম্যাকবুক কেউ ইউজ করছে না এখন, তাহলে ওইটা দেখাচ্ছি না। তাহলে এখানে টাইপ হিয়ার টু সার্চ, এখানে গিয়ে আমি জাস্ট কি করব, ENV লিখলাম। ENV মানে হচ্ছে এনভায়রনমেন্ট। ENV মানে হলো edit the system environment variable। এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমাকে এইগুলো দেখাচ্ছে। দেখাচ্ছে সিস্টেম প্রপার্টিজ। আমার কম্পিউটারের যে সিস্টেম আছে, সিস্টেম প্রপার্টিজ আছে, সেটা দেখাচ্ছে। কম্পিউটারের নাম কি, তারপর হার্ডওয়্যার কি, অ্যাডভান্স সেটিংস কি আছে, সিস্টেম প্রোটেকশন কি আছে, রিমোট এর অবস্থা কি আছে, allow remote assistance connection to this computer। তাহলে এইটা যদি আমি চেক আউট করি, আমার কম্পিউটারে আর কেউ ঢুকতে পারবে না, আমাকে কেউ হেল্প করতে পারবে না। এটা কোথায় রিমোট? আমি যদি এটা অ্যালাউ করি তাহলে যে কেউ আমার কম্পিউটারে ঢুকে প্রয়োজনে আমাকে হেল্প করতে পারবে। আমি এখান থেকে বসে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে বসে আমি বাংলাদেশের কম্পিউটার ঠিক করতে পারবো, যদি আমাকে অ্যালাউ করা হয় এবং কানেকশনটা দেওয়া হয়। ঠিক আছে? কানেকশনটা কিভাবে নিতে হয় সেটা আমরা শিখবো। আমাদের সবসময় অ্যাডভান্স যেখানে লেখা আছে এইখানে কাজ করতে হয়। আমরা যারা কম্পিউটারে কাজ করি, আমরা যারা ওয়েব ডেভেলপার হতে চাই, সফটওয়্যার ডেভেলপার হতে চাই, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমাদের এখানে কাজ করতে হয়। অ্যাডভান্স, দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করলাম। এগুলো হলো আমার কম্পিউটারের এনভায়রনমেন্ট। একটা হলো সিস্টেম ভেরিয়েবল, একটা হলো ইউজার ভেরিয়েবলস। ঠিক আছে? এখন এইখানের কোনো কিছু ডিলিট করা যাবে না। ঠিক আছে? কোনো কিছু ডিলিট করা যাবে না, একটা অক্ষর না। যদি একটা অক্ষর যদি আমি ডিলিট করি না জানলে, এমন হতে পারে কম্পিউটার আর কাজ করবে না। ঠিক আছে?
সো যখন এইখানে আমি কাজ করব তখন আমি খুব সাবধানে কাজ করব। আমাদের শুধুমাত্র এই পাথটা আমাদের কাজ করতে হয়। পাথ যেখানে লেখা আছে, ডাবল ক্লিক করলে আমি পাথগুলো দেখতে পাই আমার কম্পিউটারে কি, কি সফটওয়্যার আছে এইখানে। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি npm আছে, এই আছে, এই আছে। ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি উইন্ডোজ অ্যাপ আছে, বিন আছে। আহ, এইখানে মূলত আমার সফটওয়্যার গুলো আছে। ঠিক আছে? আমার এইগুলো না জানলেও চলবে, কিন্তু মাঝে মাঝে লাগবে কম্পিউটার যখন সমস্যা করে, যেমন আমার কম্পিউটার এখন সমস্যা করছে, তাহলে আমাকে দেখতে হবে যে কম্পিউটারে আসলে কি আছে। ঠিক আছে? যেখানে পাথ আছে ওখানে ক্লিক করে আমি দেখতে পারি আসলে আমার কি কি আছে, কি কি নাই। পাইথন আছে কিনা ঠিক মতো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? গিট আছে, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড নাই আসলে। রাইট? ভিজুয়াল স্টুডিও কোড নাই আমি দেখতে পাচ্ছি, এবং এটা কাজ করছে না আমার। লেখাটা বড় করা যায় না? আরেকটু বড় করব? হ্যাঁ, দেখতে পাচ্ছি না কিছু। কানাতাম। আরেকটু বড় করব না? এটা যখন ওপেন করি তখন এটা আর বড় হয় না, আমি আগেই বড় করে নিলাম একটু। আচ্ছা, কি এটা? ইএনভি। ইএনভি মানে এনভায়রনমেন্ট। এন্টার চাপ দিলাম, দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে গিয়ে আমি দেখতে পারি সিস্টেম ভেরিয়েবলটা হলো, এইটা হলো শুধুমাত্র আমার জন্য। বাট সিস্টেম ভেরিয়েবলটা হলো গ্লোবাল ভেরিয়েবল, সমস্ত কম্পিউটার, মানে এখানে সফটওয়্যারটা থাকলে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবো। শুধুমাত্র আমাদের চেঞ্জ করতে হয় পাথ। এখানে কোন সফটওয়্যার আমি দিতে চাই, আমি নিউ এরকম করে দিতে পারি এখানে সরাসরি, বাট আমরা সরাসরি দিচ্ছি না। ঠিক আছে? আপাতত জাস্ট সিস্টেম ভেরিয়েবলটা কোথায় থাকে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কোথায় থাকে, এইটুকু দেখাইলাম। ঠিক আছে? জাস্ট গিয়ে এইখানে ইএনভি লিখবেন, তারপর দেখবেন কোনো কিছু ডিলিট করবেন না। ওকে? খুব সাবধান, কোনো কিছু এখান থেকে ডিলিট করা যাবে না। অলরাইট। ওখানে না গেলে হয়েছে। ওকে, নাও আরেকটা জিনিস, এইখানে কন্ট্রোল যখন লিখি নিচে কন্ট্রোল প্যানেল চলে আসে। ঠিক আছে? ডাবল ক্লিক, কম্পিউটারে আমার কি কি আছে আমি এখানে আরেকটা দেখতে পারি, প্রোগ্রামস। এখানে হলো সব সফটওয়্যার থাকে। প্রোগ্রামস আমি ক্লিক করে দেখতে পারি প্রোগ্রাম ফিচার্স, আনইনস্টল প্রোগ্রাম, এখানে ক্লিক করতে পারি। এইখানে দেখতে পারি আমি আমার কি কি আছে। ঠিক আছে? কি কি সফটওয়্যার আছে আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে? এটম আছে, এটমটা ওই দিন কাজ করতেছিল না, পরে ঠিক হয়েছে এটা। তারপরে ভিজুয়াল স্টুডিও কোড এখনো নাই। এই যে একটা ম্যালওয়্যার বাইটস, এটা হলো আমার ইয়ে ভাইরাস প্রোটেক্টর, এটাই সমস্যা করতেছে, খালি সবকিছু খুলতে খুলতে দেয় না। আমি এটা কি করলাম, আনইনস্টল করে দিলাম। আমি বলছে উই আর সরি টু সি ইউ গো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ। আমি যদি রিমুভ করতে চাই ইয়েস বলবো, না করতে চাইলে নো বলবো। আমি এইখানে সিলেক্ট করে এইখানে আনইনস্টল দিলে আনইনস্টল হবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করতে পারি। আমি ইয়েস বলতেছি, ঝামেলা করতেছে, পরে আমি বিদায় করে দিলাম। তো কোন সফটওয়্যার যদি কাজ না করে, ঠিক এইখানে এসে আমি কি করব, জাস্ট এরকম করে ইয়ে করতে পারি, আনইনস্টল করে দিতে পারি। যদি কাজ না করে আনইনস্টল করে কি করব,
আনইনস্টল করে how can improve Malwarebytes performance should improve এরকম করে আমি কি করলাম তারে বিদায় করে দিচ্ছি ডান আনইনস্টল হয়ে গেল ঠিক আছে কোথায় এটা এইখানে এটা চলে যাবে বাসায় চলে আসছি যা আনইনস্টল হচ্ছে আর কি ঠিক আছে তা আমি দেখছি ভিজুয়াল স্টুডিও কোড এইখানে আর নাই মাইক্রোসফট এজ আমার এটা দরকার নাই আমি এটাও ফেলে দিতে পারি এটা সময় লাগবে এখন আর ফেলবো না গিড আছে রাইট তাহলে এখানে কিভাবে আসলাম জাস্ট এখানে কন্ট্রোল আবার দেখাচ্ছি কন্ট্রোল প্যানেল এন্টার এই এটা আমি দেখাইলাম এখন এগুলোতে হাত না দেওয়া ভালো ঠিক আছে ইন্টারনেট একটু উলটপালট হইলে কাজ করবে না সিস্টেম সিকিউরিটি এখানে যদি যাই এখান থেকে আমি আমার সিস্টেম কি আছে কম্পিউটারে দেখতে পারি প্রসেসর কি আছে মেমরি কত র‍্যাম আছে সিস্টেম টাইপ কি 64 বিট আর 32 বিট থাকে তো আমার এটা 64 বিট রাইট তো কম্পিউটার সফটওয়্যার সব সময় দেখতে হয় যে কোন সফটওয়্যার আমি নিব 32 না 64 তো আমার কম্পিউটার অনুযায়ী আমার সফটওয়্যারটা কি করতে হয় ডাউনলোড করতে হয় 32 যদি হয় 32 করতে হবে আর যদি 64 বিট হয় অপারেটিং সিস্টেম 64 বিট চুজ করতে হবে ঠিক আছে সাধারণত বেশিরভাগের কম্পিউটার হলো 64 বিট তো 64 বিট ডাউনলোড করলে হয় বাট যদি আমি উল্টাপাল্টা করি অনেক সময় মাঝে মাঝে কাজ না করতে পারে ঠিক আছে এই জন্য আমার সিস্টেমটা দেখে নিতে হয় যে আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি কেমন করে বুঝবো এই যে এখানে গেলাম কন্ট্রোল আপনার কম্পিউটারে যান কন্ট্রোল লিখেন কন্ট্রোল প্যানেল চলে আসছে এন্টার দেন সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ডাবল ক্লিক তারপর সিস্টেমে ক্লিক করব ডাবল ক্লিক এই যে এখানে দেখাচ্ছে আমার কত জায়গা আছে মিনিমাম কম্পিউটারের যদি 6 র‍্যাম থাকে ওইটা স্পিড একটু থাকে 8 র‍্যাম হলে ভালো এখন সবাই দেখেন তো যার যার কম্পিউটারে দেখতে পান কিনা এইটুকু কন্ট্রোল আবার দেখাই তোমাকে দেখতে পাচ্ছি আমি যাব কন্ট্রোল প্যানেল আসলে এন্টার সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ডাবল ক্লিক দেন সিস্টেম এখানে ডাবল ক্লিক আপনার কম্পিউটার যদি 4 গিগাবাইট থাকে তাহলে আরো 4 গিগাবাইট আপনার দিয়ে নিতে হবে 400-500 টাকা লাগতে পারে বাংলাদেশে সিস্টেম এন্ড সিকিউরিটি তারপর কোথায় যাব আমি আবার দেখাচ্ছি সিস্টেম এন্ড সিকিউরিটি পরে কোথায় কন্ট্রোল সিস্টেম এন্টার কন্ট্রোল করে তারপর সিস্টেম না সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ডাবল ক্লিক यस বুঝতে পেরেছি তারপর সিস্টেম 8 গিগাবাইট আছে 8 গিগাবাইট 8 গিগাবাইট মানে কম্পিউটারটা পারফেক্ট গ্রাফিক ডিজাইনের জন্য ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য 8 এর নিচে হলে কম্পিউটারটা সব সময় স্লো করবে সহজে লোড হইতে চাবে না আমি পুশ করলে সহজে যাইতে চাইবে না ওরকম কিছু হবে অপারেটিং সিস্টেম কি আপনার ডাক্তার আপা অপারেটিং সিস্টেম কোথায় লেখা
এই যে সিস্টেম আচ্ছা, 64 বিট অপারেটিং সিস্টেম ইনটু 64 বেস প্রসেসর, গুড। 8 গিগাবাইট। তাহলে আপনার সব সময় যখন যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন ওখানে দেওয়া থাকে 32 বিট 64 বিট লেখা থাকে, আপনাকে সবসময় 64 বিটটা ডাউনলোড করতে হবে। যাদের এখানে 32 বিট লেখা আছে সবসময় 32 বিটটা ডাউনলোড করতে হবে। কোনোতে শুধু মানে 32 বিট থাকে 64 বিট থাকে না, ওই ক্ষেত্রে মানে হচ্ছে 32 এর জন্যও চলবে ওইটা, 64 এর জন্যও চলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমরা গিয়েছিলাম, ওইটা শর্টকাট রাস্তায় গেছিলাম আমরা, মনে আছে? ইএনবি লিখে সরাসরি চলে গেছে। এইখান থেকেও যাওয়া যায় অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এখানে ডাবল ক্লিক করলে আমাদের ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে নিবে, ঠিক আছে? এখান থেকেও যাওয়া যায়। সো দুই ভাবে যাওয়া যায়। পরিষ্কার? সামুয়েল দা? গুড। হ্যাঁ, পরিষ্কার। এইবার দেখি ভিজুয়াল স্টুডিও কোড প্রথমটাই ডাউনলোড করছি, আমার কম্পিউটারে আর নাই। আমি এই যে দেখাচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, আমার যদি হয় ডিফারেন্ট কম্পিউটার লাইক ম্যাকবুক হইলে এখানে লেখা থাকবে ডাউনলোড ফর ম্যাক, ঠিক আছে? উপরেও আমি ডাউনলোড করতে পারি। এখানে আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। যে এখানে 32 বিট বা 64 বিট লেখা নাই, লেখা না থাকলে যে কোনো একটা আমি ডাউনলোড করতে পারি, ঠিক আছে? ডাউনলোড এখান থেকে আমি ডাউনলোড করতে পারতাম, যদি ডাউনলোড ক্লিক করতাম এই যে আমাকে দেখাইতো উইন্ডোজ 7 8 10 এর জন্য এটা, ম্যাক এর জন্য এটা, আর লিনাক্স হলে এইটা, ঠিক আছে? এইখানে আবার লেখা আছে যে 64 বিট 64 বিট 64 বিট 32 বিট 32 বিট 32 বিট। তাহলে যার 32 আমি এটা করব, 64 হলে এটা করবো, আর এখানে করলে অটোমেটিক্যালি 32 হলে 32টা ডাউনলোড হবে, 64 থাকলে 64টা ডাউনলোড হবে। বা স্পেসিফিক আমি যদি করতে চাই এখান থেকে আমি চুজ করতে পারি। অলরাইট, ওকে, রাইট বাটন ক্লিক। যাদের এখনো নাই তাদের জন্য দেখাচ্ছি। এখন ভিজুয়াল স্টুডিও কোড হলো বেস্ট কোড এডিটর প্রোগ্রামিং এর জন্য, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে হবে, নেক্সট। এরকম 20-25টা কোড এডিটর আছে। কোথায় যাচ্ছে এটা? অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রাম, সবসময় খেয়াল করবেন, সবসময় এটা হলো সি ড্রাইভ ইউজার, আমার কম্পিউটারের নাম, আমি এটা নাম দিছি, এটা আমার নামে হতে পারতো, আমার মেয়ের নামে। অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রামস, এইখানে যাবে হলো এটা, ঠিক আছে? সে বলতেছে অলরেডি এই সফটওয়্যারটা আছে কিন্তু এটা কাজ করছে না, এই জন্য আমি কি করছি, নিচ্ছি। এখন ইচ্ছা করলে আমি এটা অন্য জায়গায় পাঠাইতে পারি, কিন্তু দরকার নাই, ঠিক আছে? যেখানে যাচ্ছে যাক। ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, এটা সবসময় ক্লিক করতে হবে যেন ডেস্কটপে এই আইকনটা থাকে। দেন অ্যাড টু পাথ, এই তিনটা দরকার নাই, বাট কেউ চাইলে দিয়ে নিতে পারেন। নেক্সট নেক্সট। ইনস্টল হচ্ছে, একটু কম বেশি সময় নিতে পারে।
এটা টোটালি ডিপেন্ড করে আমার কম্পিউটারের সিস্টেমটা কি, 4 গিগা আছে না 8 গিগা আছে না 16 গিগা আছে। যেটার স্পেস বেশি থাকবে সবসময় কি হবে, কম্পিউটারটা ফাস্টার হবে, ইনস্টলেশন দ্রুত হবে। ঠিক আছে, এই তো। এইবার আমি এটা অটো ওপেন করতে বলছি ওকে, তাহলে আমার এটা এরকম করে আসবে, রাইট? এখন কিছু নাই, খেয়াল করেন এইটা হলো, এইটাকে কি বলে কে বলতে পারবে? এই অংশটাকে কি বলে? প্রজেক্ট এক্সপ্লোরার। প্রজেক্ট এক্সপ্লোরার, সব প্রজেক্ট আমরা এখান থেকে দেখতে পাই। ঠিক আছে, কি কি আছে, আমাদের প্রজেক্টটা এখানে থাকে, আমাদের কাজটা এখানে থাকে। এইটা হলো গিট হাব, গিট ভার্সন কন্ট্রোল, গিট হাবের সাথে কাজ করে। এইটার ব্যবহার আমরা আরো 2-1 সপ্তাহ পরে দেখব। দেন এইটা হলো কি করার জন্য, ডিবাগিং করার জন্য। ডিবাগিং করার জন্য হলো মানে আমাদের কোডগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো আমরা যাচাই করব এখানে। ঠিক আছে, এগুলো মানে যখন আমরা একটু এক্সপার্ট হয়ে যাই তখন এগুলো নিয়ে কাজ করি। আর এইখানে হলো প্রয়োজনীয় সফটওয়্যার কি করি আমরা, ডাউনলোড করি। ঠিক আছে, প্রয়োজনীয় সফটওয়্যার আমরা এখান থেকে ডাউনলোড করি। ওর থেকে এইখান থেকে এইখানে প্রথমেই যে ছোট ছোট সফটওয়্যার আছে এখানে, আমরা এগুলোকে অ্যাড অন বলি, অ্যাড অন। ছোট ছোট সফটওয়্যার, যেমন এইটা আমাদের দরকার, এই মেটটা দরকার যেটা অটো কমপ্লিট করে। আমরা প্রথমে সাধারণত এরকম দেখি, দেন এটাকে কি করতে হয়, আমাদের ইনস্টল করতে হয়, অ্যাড অন লাগবে আমাদের। তারপর কি লাগে, লাইভ সার্ভার লাগবে। লাইভ সার্ভার লাগে না, লাইভ লিখলে সার্ভার, এটা লাগে আমাদের। এইটার কাজ কি, এইটার কাজ হলো আমার আমি যে কোডগুলো লিখবো সেটাকে রান করে আমি যে দেখতে চাই রান করছে কিনা, সেটার জন্য এটা লাগে। যাদের নাই এটা অবশ্যই ইনস্টল করতে হবে। ঠিক আছে, ইনস্টল না করলে কি হবে না, আমরা দেখতে পাবো না আমার ওয়েব পেজ গুলো তৈরি হচ্ছে কিনা। তারপর আরো যারা চাই তাদের আরো যেটা লাগবে, প্রিটিআর কোড নামে একটা সফটওয়্যার আছে। এটা হলো কোডগুলোকে কি করে, সুন্দর করে, কোডগুলোকে সুন্দর করে একটু গুছা দেয়, ইন্ডেন্টেশনটা অটোমেটিক্যালি করে দেয়। ঠিক আছে, এই কয়টা সফটওয়্যার আমাদের থাকতে হবে। নাও এখন তো আমার কিচ্ছু নাই, আমার প্রজেক্টে কিচ্ছু নাই। আমি এখান থেকে গিট থেকে খুলতে পারি, এটা যেমন এরকম করে এখান থেকে সরাসরি খুলতে পারি। কোথায় গিয়ে খুলতে পারি, ফাইল, দেন ওপেন ফোল্ডার, ওপেন ফাইল, ওপেন ওয়ার্কস্পেস, ওপেন রিসেন্ট। রিসেন্ট আমি কি কাজ করেছি এখানে দেখাচ্ছে, রাইট? আমার যেটা দরকার ওপেন ফোল্ডার, ফোল্ডার আমি ওপেন করব আমার কম্পিউটার থেকে। আমি কিন্তু আবার বলছি এখান থেকে আমি যেতে পারি, কিন্তু আমি সরাসরি এইভাবে এখান থেকেও খুলতে পারি। ডেস্কটপে আছে আমার একটা ফোল্ডার, সে ফর এক্সাম্পল কিসের উপরে কাজ করতেছিলাম আমরা, মনে আছে? মাই পেজ না, মাই ওয়েব পেজ। এটা আমি খুলতে পারি এখান থেকে। এখান থেকে যে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট ফোল্ডার, এখানে দেখে নিব কোনটা আসতেছে। সিলেক্ট ফোল্ডার, হলো মাই পেজ এখানে চলে আসছে। মাই পেজের ভেতরে কি আছে, হাউ টু ডিপ্লয় CSS, index.html, license, readme,
এই রিডমির কাজ কি কে বলতে পারবে? রিডমির কাজ কি? সমলদা? প্রাথমিক জানি না ধারণা দাদা। দেওয়া থাকে, প্রাথমিক একটা ধারণা দেওয়া থাকে যে কিভাবে ইনস্টল করতে হয় অথবা কিভাবে কাজ করে এরকম। হুম। এখানে রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, রিকোয়ারমেন্টস মানে কি? আমি যে প্রজেক্টে কাজ করব ওখানে যে প্রজেক্টের মালিক, যে প্রজেক্টের ক্লায়েন্ট কি কি চায়, ওয়েবসাইটে কি কি থাকবে, ওই সফটওয়্যারে কি কি থাকবে, সেটার ওখানে কি থাকবে, স্টেপ বাই স্টেপ বর্ণনা থাকবে। ফন্ট কি সাইজের হবে, পি ট্যাগ গুলো কি কালারের হবে, বড় যে হেডলাইন H1 হেডলাইনটা কি কালারের হবে, তার ফন্ট সাইজ কত হবে, কয়টা পেজ থাকবে ওয়েবসাইটের, 5টা না 10টা না 100টা, প্রত্যেকটার বর্ণনা থাকে। মার্জিন কত হবে, প্যাডিং কত হবে, তারপর কন্টেন্টের সাইজ কত হবে, সে ফর এক্সাম্পল ভিডিওর সাইজ কত হবে, হাইট এন্ড উইডথ কত হবে। এখন ভিডিও আর ছবির হাইট এন্ড উইডথ কি সমান হবে কিনা, সাধারণত সমান হয়, বাট কেউ কেউ বলতে পারে যে না আমি ছবিটা একটু ছোট রাখতে চাই। সো এভরিথিং এখানে লেখা থাকবে। খেয়াল করেন, হাউ টু ডিপ্লয় ওয়েব পেজ, এইখানে মাত্র একটা হ্যাশট্যাগ আছে। একটা হ্যাশট্যাগ হলো সবসময় কি সব থেকে বড় হেডিং এর কাজ করে। দুইটা হ্যাশট্যাগ যখন দিব সেটা হলো H2 ট্যাগের মতো কাজ করে। রিকোয়ারমেন্টস, প্রথম রিকোয়ারমেন্ট হলো the website will be of 5 pages, say for example। তারপরেরটা হলো every page contains at least one video and photo, say for example। কমপক্ষে একটা থাকবে, বা সরাসরি বলবে একটা একটা করে থাকবে। p-tag will be 20 on size and H1 tag will be 35। সে ফর এক্সাম্পল এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, ঠিক আছে। সো এইখানে হলো বসেরা কি করে সবসময় নোট রাখে, ইনস্ট্রাকশন, কে কি কাজ করবে সেটাও লেখা থাকতে পারে। এখানে বলতে পারে রেসপন্সিবিলিটিস, এখানে বলতে পারে নাম দিয়ে বলতে পারে, এইখানে লাইক Roma creates the homepage, Bindu create about page।
Samuel creates service page. Joyanto creates contact page. ঠিক আছে, এরকম এখানে হোম পেজের জায়গায় যেহেতু বেশি কাজ আছে, এইখানে বলতে পারে কয়েকজন এখানে কাজ করবে, লাইক ফিলিপ। ঠিক আছে, তো পুরো পেজের কাজ হয়ে গেল। যদি এখানে ডেভেলপার থাকে 5 জন, ঠিক আছে, তো যদি থাকে 10 জন, তাহলে এখানে আরো কয়েকজন কাজ করবে হোম পেজে, এখানে কয়েকজন, এখানে কয়েকজন, এখানে কয়েকজন। মনে রাখতে হবে একটা ওয়েবসাইট হয়তো 50 জন মিলে করতেছে, তাহলে কি হবে, তাহলে আরো ভাগ করে দিবে যে এইটুকু কাজ করবে হলো একজন, ভিডিও আর ফটো নিয়ে কাজ করবে আরেকজন, তারপর আর্টিকেল নিয়ে কাজ করবে আরেকজন, ফুটার নিয়ে কাজ করবে আরেকজন, তাহলে হোম পেজেই 5 জন কাজ করবে। ঠিক আছে, এরকম করে ভাগ করে দিতে পারে এখানে। সো প্রথমেই কি করতে হবে আমাদের, আমি কি করছি, এখানে যাচ্ছি, রাইট, my first website, say for example, which one, welcome। এখন এখানে কিন্তু টার্মিনাল আছে, ঠিক আছে, কি করব, স্টাইল করব আমি এখানে, সে ফর এক্সাম্পল স্টাইল। আচ্ছা, ইনলাইন সিএসএস যদি করি কি করতে হবে এখানে, কে বলতে পারবে? ট্যাগের ভিতরে লিখতে হবে, হ্যাঁ, কি লিখবো? মানে কি স্টাইল হবে, হ্যাঁ, তাহলে কি লিখবো আমি? স্টাইল লিখবো। ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, কালার হলে কালার দিতে লিখবো হবে, না, স্টাইল লিখে এন্টার, এন্টার। তারপর ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এখন এইগুলোকে কি বলে, আমি যখন ব্যাক লিখলাম অনেক ব্যাকগ্রাউন্ড আসলো, এগুলোকে কি বলে? ভ্যালু। ভ্যালু ভ্যালু কি এটা? প্রপার্টিজ। সিএসএস প্রপার্টিজ, প্রপার্টিজ, এটা হলো প্রপার্টিজ, মনে রাখতে হবে সিএসএস প্রপার্টিজ, এটা সিএসএস প্রপার্টিজ। এখন সব সময় যখন আমি কিছু লিখবো, এখন দেখে নিব কি কি আছে এখানে, ঠিক আছে, এগেইন মনে করাই দেই, কেউ যেন এটা মুখস্থ না করে, মুখস্থ করলে কিন্তু মাথা গরম হয়ে যাবে এবং মনে হবে যে এটা আমার দ্বারা সম্ভব না, এটা কারোর পক্ষে সম্ভব না, কেউ মনে রাখে না। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট, ওকে, জাস্ট আমি দেখে নিব নামগুলা যে কি কি সিএসএস প্রপার্টিজ আছে, এটা মানে আমার যেন মাথা ব্যথার কারণ না হয়। কেউ এটা মনে রাখতে পারে না, মনে রাখার দরকার নাই, আমরা মনে রাখবো না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড লিখলেও এটা কাজ করবে, রাইট? তাহলে আমি বললাম এটা হলো রেড, এটা কিসের ব্যাকগ্রাউন্ড কালার? এই যে ওয়েলকাম কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ড। তো ওয়েলকামটাকে আমি যদি সবুজ করতে চাই কি হবে? গ্রিন। এখানে বলতে Color. হবে শুধু সিএসএস কালার। প্রপার্টিজটা কি হবে? কালার গ্রিন, কালার, কালার হলো ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? কালার হবে গ্রিন। টেক্সট কালার। টেক্সট কালার। কালার মানে টেক্সট কালার আর কি, হ্যাঁ, এটা মনে text. রাখতে হবে। আচ্ছা, তারপর আমি যদি এই পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে?
body নিতে হবে, body tag. বডি ট্যাগ নিতে হবে, তাহলে বডি ট্যাগ গিয়ে আমার কি করতে হবে, লিখতে হবে স্টাইল না, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড, একটা প্রশ্ন ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা চাচ্ছি কি আমি ইয়েলো, সে ফর এক্সাম্পল ইয়েলো দেখতে ভালো হবে না, রেড আর ইয়ের মধ্যে আমরা বলতে পারি লাইট গ্রিন। দাদা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আছে? বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলছি আমাদের মানে কোনটা প্র্যাকটিস করা ভালো, ইনলাইন সিএসএস আর ইন্টারনাল অথবা এক্সটার্নাল? আমরা সবসময় সিঙ্গেল পেজ হলে এক্সটার্নাল, ইনলাইন করতে পারি। এক্সটার্নাল ঠিক আছে। সবসময় প্র্যাকটিস করা ভালো, হ্যাঁ কিন্তু ছোট ছোট কাজ আছে, হ্যাঁ, সেগুলো একজন হয়তো inline চাই অথবা- ল্যান্ডিং পেজ, হ্যাঁ একটা পেজে শুধু ওয়েবসাইট চাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইনলাইন করতে পারি। ইনলাইন ব্যবহার করতে পারি যদি সে হুম। বলে যে আমাকে এক্সট্রা ফাইল দিয়েন না। সেটা তো তার সাথে মানে এগুলো আলোচনা। কম পয়সার কাজ, লাইক $50, $100 এই ধরনের, হুম। যে শুধু ল্যান্ডিং পেজ। কেউ কেউ চাই যে আমি একটা কোর্স করাইতেছি, এইখানে যারা কোর্স করতে ইচ্ছুক ইমেল অ্যাড্রেস দিন, এইটুকু মাত্র আছে তার, এক পেজের ওয়েবসাইট এবং এইটুকু কথা। হুম। ওইটার জন্য সে বলে দিল যে এক্সট্রা আমাকে ইয়ে দিবেন না, কি বলে, ফাইল দেবেন না। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি কি করবেন, নট ইনলাইন না দিয়ে ইন্টারনাল সিএসএস দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি সে বলে দেয় যে একটা পেজ এবং আমি এক্সট্রা কোনো ফাইল চাই না, তাহলে আমি ইন্টারনাল সিএসএস দিয়ে দিব, রাইট? নাও ওপেন উইথ লাইভ সার্ভার, রাইট বাটন ক্লিক, সেভ করতে হবে তার আগে অবশ্যই, ওপেন উইথ লাইভ সার্ভার। আমার কম্পিউটারে কাজ করছে না, এখন যদি কম্পিউটারে কাজ না করে কিভাবে খুলবেন এটা? index.html এখানে গিয়ে রাইট বাটন ক্লিক, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, দেন এইখানে রাইট বাটন ক্লিক index.html এ, ঠিক আছে, দেন ওপেন উইথ, ক্লিক করলাম এইখানে, গুগল ক্রোম দিয়ে খুলতে পারি আমি, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলতে পারি, মাইক্রোসফট এজ দিয়ে খুলতে পারি, ফায়ারফক্স দিয়ে খুলতে পারি, ক্রোমিয়াম দিয়ে খুলতে পারি। সবসময় গুগল ক্রোম ব্যবহার করা ভালো ডেভেলপারদের, গুগল ক্রোম মাচ বেটার। এই হলো আমার ওয়েব পেজ, রাইট? এখন কথা হলো আমি কিভাবে এটা পুশ করব গিটহাবে, কোশ্চেন এইটা। গিটহাবের সাথে আমি কানেকশন দেই নাই, কিভাবে এটা করতে পারি কেউ বলতে পারবে? দাদা এটাই মেন প্রশ্ন, কিভাবে এটা পুশ করতে পারি না এটাই। এটা গিট বেসে গিয়ে লিংক দিব না, লিংক তাহলে আমি গিটে যাব আগে, তাই না? গিটে গিটে গিয়ে গিয়ে ইয়ে করতে হবে। কি করতে হবে আগে? এটা তো মনে হয় দুই ভাবে করা যায় নাকি? এটা কয়েক ভাবে করা যায়, নট অনলি দুই ভাবে, 3-4 ভাবে করা যায়। মানে আমি আজকের যে আপনার অ্যাসাইনমেন্টটা যেটা দিলাম, আমি আসলে এই গিট বেসে গিয়ে করতে পারি নাই, হয় নাই। ফলে আমি ওইখানে গিয়ে আপনার গিট হাবে গিয়ে জাস্ট ফাইলগুলোকে আপলোড করেছি আমি। সেটাও করা যায়, ওইভাবে ওইটাই করা সহজ যায়, মনে হয়েছে, সহজ মনে হয়েছে এটাই। ওইভাবে করা যায়। তারপর সরাসরিও করা যায়। তারপরে
কি মেসেজ দিল কে? ক্লাস ইজ রানিং। আর একটা আমার এই জায়গায় একটা প্রশ্ন ছিল আর কি, মানে মনে থাকতে থাকতে। হ্যাঁ প্রশ্ন কি করা যাবে? হ্যাঁ 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 সেইটা হচ্ছে মানে একই যে আমার ইয়াটা আপনার কোড করলাম, কিন্তু আপনার হচ্ছে আপনার সাবলাইন টেক্সটে যে আপনার ওইখানে আমার ইমেজ গুলো দেখা যাচ্ছে, কিন্তু আবার যখন এই যে ভিজুয়াল স্টুডিওতে যখন একই কোডটা আমি নিয়ে যাই ট্রান্সফার করে, ওইখানে ইমেজটা পাওয়া যায় না। আচ্ছা এটা আরেকটা হচ্ছে আপনার আপনার ভিজুয়াল স্টুডিওতে আমরা তো গত ইয়েতে আপনি বলছিলেন যে ইমেজগুলি এবং আমাদের অন্যান্য ডকুমেন্টস ছবিগুলি এবং ইয়াগুলি আমরা অ্যাসেটস এ রাখবো। হ্যাঁ অ্যাসেটস ফোল্ডার দিয়ে আমার সাবলাইন যে ইয়াটা ওইখানে কাজ করে না, ওখানে ইমেজ দিয়ে করতে হয়। আমি দেখলাম আর কি, কিন্তু ওইখানে অ্যাসেটস ফোল্ডার দিয়ে কাজ করলে আপনার ছবিটা আসে না কোথায়? আপনার আপনার সাবলাইন টেক্সটে। সাবলাইম টেক্সটে তখন আমার দেখতে হবে যে ফাইলগুলো আসলে ঠিক মতো আমি পাথগুলো দিচ্ছি কিনা, নাম্বার 1। ঠিক আছে, যেমন এইখানে আমি তো কোডগুলো জাস্ট কপি করে নিয়ে গেলাম। যেমন এইখানে আমি যখন আসলাম আমার ফোল্ডার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। লাইক মাই পেজের ভেতরে আছে, তার ভেতরে আরেকটা হাউ টু আরেকটা পেজ আছে। এখন এইখানে আমি এখনো নিশ্চিত না গিটের সাথে এটা কানেক্টেড কিনা। ঠিক আছে, নাম্বার 1 আমরা আগে কানেক্ট করছি, আমি এখনো নিশ্চিত না যে এটার সাথে কানেক্টেড কিনা এটা। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি এখানে টার্মিনালে গেলাম, আমি এইখান থেকে টার্মিনালটা দেখাচ্ছি, আমি আর এইখান থেকে করছি না কাজটা। ঠিক আছে, গিট থেকে করছি না, আমি সরাসরি এইখান থেকে করছি। সে ফর এক্সাম্পল টার্মিনাল, এইখানেও টার্মিনাল আছে। ঠিক আছে, ওইখান থেকে সরাসরি যাওয়া যায়। হ্যাঁ এইখান থেকে যাওয়া যাবে। এখন দেখতে হবে এটা হলো মাই পেজে আছে, তাই না? কিন্তু আমার এই ফাইলগুলোকে মাই পেজে আছে? ফাইলগুলো মাই ডেস্কটপের পেজে নাই, পেজে আছে। মাই পেজের ভেতরে আরেকটা ফোল্ডার আছে। হাউ টু রাইট, ডিপ্লয়। হাউ টু ডিপ্লয় আন্ডারস্কোর ওয়েব পেজ। তাহলে আমার আগে এইখানে আসতে হবে। তাহলে কিভাবে আমি ওখানে যাব? এইখানে আসতে হবে, সিডি বলবো সিডি cd হাউ টু হাউ টু ডিপ্লয় deploy আন্ডারস্কোর ওয়েব পেজ, এন্টার। এখন আমি হাউ টু ডিপ্লয় ওয়েব পেজের ভেতরে আছি এখানে। ঠিক আছে, দেন এখন আমি দেখতে পারি git add add ডট মানে হলো অল, এন্টার। মানে আমি গিট কে বললাম গিট তুমি সবগুলো যোগ করো, মানে একত্রিত করো। আমি এটা গিট হাবে পুশ করব, রাইট? তারপর পরের কমান্ডটা কি? git commit commit m, কমিট মানে কিছু করা। ঠিক আছে, কমিট সুইসাইড মানে হলো আত্মহত্যা করা, কমিট ক্রাইম মানে হলো অন্যায় করা না, কমিট মানে হলো কিছু একটা করা, কিন্তু তার সাথে কি করে সেটা উল্লেখ করে দিতে হয়। কমিট সুইসাইড, কমিট ক্রাইম, ওরকম। এম মানে হলো মেসেজ, গিট কমিট ড্যাশ এম মানে হলো গিট তুমি মেসেজ পাঠাও। ডিপ্লয় তাই গিটহাবে মেসেজটা আমার লিখে দিতে হবে যে কি চেঞ্জ করছি আমি। আমি বলবো টেস্ট কোড
sending to GitHub GitHub এ আমার এগুলো যায় কিনা আমি টেস্ট করে দেখছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, হ্যাঁ সেটা হচ্ছে যে ওই যে আমরা কমিট মেসেজ বলতেছি, এই যে এখানে আপনি টেস্ট কোড সেন্ডিং টু গিটহাব, হুম এটা দিলে এটা কি আপনার পার্টিকুলার কোনো ফোল্ডারকে আপনি বলতেছেন নাকি? মানে এটা পরিষ্কার এইটা না। এইটা আমি অন্যান্য ডেভেলপারদের বলতেছি আমি কি কাজটা করলাম এখানে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনি কাজের বিষয়টা এখানে বলে দিচ্ছেন, মানে কোনো রাইট। ফোল্ডার যে ওই জায়গায় মেসেজটা বা এই তো ধরনের কোনো আমার কিছু। ওটা মানে সংক্ষেপে একটা মেসেজ দেওয়া যেন মানুষ এটা দেখেই বুঝতে পারে যে ওইখানে আমি কি করছি। ও আচ্ছা, তো এইটা জাস্ট গিটহাবে যাচ্ছে কিনা আমি টেস্ট করে দেখছি। তো এটা কেউ গুরুত্ব দিবে না, ও আচ্ছা সে জাস্ট এটাই করছে, ঠিক আছে। দেন বানান টানান ভুল হয়েছে একটু দেখে নিতে পারি আমরা। তো আমি দেখছি যেহেতু এগুলো বলছে মেসেজ দিচ্ছে 3টা ফাইলে চেঞ্জ আসছে, তারপর এত ইনসারশন এত ডিলিশন হয়েছে, এতটা ফাইল আছে, তার মানে কাজ করছে সে, আমি বুঝতে পারছি। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন হলো যে হাউ টু ডিপ্লয় যে ওয়েব পেজ, এইটা তো ফোল্ডার নাম না, হ্যাঁ তো স্পেসিফিক এই এই নামেই কি খুলতে হবে নাকি? না 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 না, আচ্ছা এটা যে কোনো নাম হতে পারে, কিন্তু যদি আমরা টিমে কাজ করি এই ফোল্ডারের নাম কি হবে, এইটার নাম কি হবে, এটার নাম কি হবে, এটা কিন্তু আগেই জানি আমরা। এটা হয়তো মিটিং এ আলোচনা করবে যে আমাদের ফোল্ডার যেটা মেইন ফোল্ডার এটার নাম হলো my_web page, ওটা ইমেইলেও জানাই দিবে সবাইরে, ঠিক আছে। টেস্ট ডেভ লিড যে থাকে সে জানাই দিবে, মিটিং এও বলবে আমাদের যে প্রজেক্টের নাম হলো হাউ টু ডিপ্লয় web page, এখানে হয়তোবা Google_tablet, ঠিক আছে, এটা আগে থেকে নির্ধারণ করা আছে। কিন্তু আমি যখন একা কাজ করব আমি প্রজেক্ট অনুযায়ী আমি নাম দিব, তাই না। কিন্তু ঠিক আছে। আমার লিড কিন্তু আগেই এগুলো লিখে পুশ করে রাইখে দিবে গিটহাবে। আমি ওখানে গিয়া কোথায় পড়বো, আগে প্রথমে এখানে পড়বো আমার কি করতে হবে, রাইট। বিষয় হলো এই। দেন আমি ওটা ডিলিট করলাম, তাহলে আমার আবার বলতে হবে git add all, ঠিক আছে, git commit -m, মানে git তুমি একটা মেসেজ পাঠাও স্পেস মেসেজ, সেটা হলো অথবা এটা বলতে পারে create necessary files and folders, এটা দেখি মানুষ বুঝবে যে আচ্ছা নেসেসারি ফাইলস এবং ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে with requirements। এইটা দেখে আমরা বুঝতে পারবো যে আচ্ছা ফাইল ফোল্ডার তৈরি করছে আমাদের ডেভ লিড, মানে ডেভেলপমেন্ট লিড, ঠিক আছে, আমাদের ইমিডিয়েট বস, এবং রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তাহলে প্রত্যেকেরই রিকোয়ারমেন্টটা পড়ে দেখা উচিত। আচ্ছা, তাহলে আমি যা বুঝলাম আর কি, তাহলে এই জায়গায় যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কমিট -m, এই জায়গায় যে আমি লিখবো সেটা হচ্ছে টিমের ভিতরে আমার জন্য যে দায়িত্বটা দেওয়া আছে, আমার জন্য যে রিকোয়ারমেন্টটা আছে, আমি যে কাজটা করলাম টিমের মধ্যে থেকে, আমি ওই জায়গাটাকে ওখানে লিখে দিব, যাতে করে টিমের সবাই বুঝতে পারে যে আমি আমার পার্টটা এই জিনিসটা করলাম, তাই কি না? আমি কি করলাম সেটাই আর কি। সেটা ওখানে লিখে দিব। আমি সেটাই। যদি কোনো কিছু চেঞ্জ করি সেটাও লিখে দিব যে এটা চেঞ্জ করা হয়েছে। আমি আচ্ছা, যদি বলি যে
বাটন একটা যোগ করা হয়েছে, তাহলে বলতে হবে অ্যাড আ বাটন। তার মানে এই জায়গাতে আমাকে রেগুলার আপডেট দিতে হবে টিমকে। 20 মিনিট পর পর নিয়ম। আচ্ছা, স্ট্যান্ডার্ড হলো 20 মিনিট পর পর, 30 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। আমি স্যার আমারও যতটুকুই একটা কাজ প্রশ্ন করি। ছিল, স্যার প্রশ্ন ছিল একটা। আমি একটু শেষ করি এইটা। আচ্ছা ঠিক আছে। মানে আমি যদি এক লাইনও কোড লিখি, সেটা যদি 20 মিনিট পার হয়ে যায় তাহলে আমাকে পুশ করে দিতে হবে। এইটা হলো কনভেনশন। কনভেনশন মানে হলো এই নিয়মটা সবাইকে মানতে হবে। টিমে কাজ করলে এই নিয়মটা সবাইকে মানতে হবে। স্ট্যান্ডার্ড কনভেনশন হলো 20 মিনিট। 30 মিনিটের উপরে গেলে ওটা অন্যায়। আপনি সারাদিন ভালো কাজ করছেন, কিন্তু যদি আপনি এই git add all git commit -m মেসেজ দিয়ে যদি ওইটা git push না করেন, এই 3টা কমান্ড যদি না করেন 20 মিনিট পর পর, তাহলে এটা হলো ক্রাইম, চাকরি চলে যাবে। টিমে তার কাজ মানে কি করলে এই কাজটা যদি আমরা এই কাজটা করা হচ্ছে মানে সবার এক সময়ে একই টাইমে কাজ করতে হবে টিমে। মানে একসাথে যদি আমরা না করি টিমের, তাহলে তো যে 20 মিনিট পর পর আপডেট দিলে তো আর আপডেট অন্যরা বুঝতে পারবে না। বুঝতে পারবে, বুঝতে পারবে, কারণ সবাই কিন্তু মানে কাজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। কাজ ভাগ করে দেওয়া আছে এবং যার যার ব্রাঞ্চে কাজ করে। আমি নেক্সট ডেতে দেখাবো যে 10 জন কাজ করছে, 10 জন আবার একই মাস্টার ব্রাঞ্চে কাজ করছে না। 10 জন ডিফারেন্ট ব্রাঞ্চে কাজ করছে। কেউ শুধুমাত্র নেভিগেশন বার নিয়ে কাজ করছে, কেউ শুধুমাত্র হিরো পেজটা নিয়ে কাজ করছে। হিরো পেজ মানে ওই নেভিগেশন বারের পরে যে ছবি এবং লেখা থাকে ওইটা। কেউ শুধুমাত্র আর্টিকেল নিয়ে কাজ করছে, কেউ শুধুমাত্র ফুটার নিয়ে কাজ করছে, কেউ শুধু অ্যাবাউট পেজ নিয়ে কাজ করছে, কেউ সার্ভিস পেজ নিয়ে কাজ করছে। এমনও হতে পারে একটা পেজে 5 জন কাজ করছে, সেইটাও ভাগ করে দেওয়া আছে। দেন আমরা যার যার ব্রাঞ্চে কাজ করি, এটা ডেবলি দেখে নিয়ে, কাজগুলো দেখে নিয়ে তারপর ওইটা মার্জ করে মানে হলো একসাথে কোডগুলো একসাথে করে। ওই টিম লিডার। রাইট। ওটা হলো অনেক অ্যাডভান্স লেভেলের, ওটা আমরা দেখবো ধীরে ধীরে। কিন্তু এখন বুঝার বিষয় হচ্ছে যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা এটা কি সিস্টেমের জন্য করতে হবে। সিস্টেমের জন্য এটাকে আমরা বলি কোলাবোরেশন। কোলাবোরেশন মানে হলো টিমে কিভাবে কাজ করা যায়, টিম ওয়ার্ক করা যায়। সো গিট ভার্সন কন্ট্রোল হলো টিম ওয়ার্ক করার জন্য একটা সফটওয়্যার। ভার্সন কন্ট্রোল ইভেন আমি এখানে, আচ্ছা আমি আগে পুশ করে দিই, গিট পুশ অরিজিন মাস্টার বললাম আমি। গতকালকে বলছি শুধু গিট পুশ, এইবার বলছি অরিজিন মাস্টার, মানে হলো এইটাই হলো মেইন ব্রাঞ্চ, যে এইখানে শুধু ডেভ লিড কাজ করবে। এখন সে বলছে সোর্স মাস্টার ডাজ নট ম্যাচ এনি, ঠিক আছে, গিট পুশ ফেল টু পুশ, তার মানে সে এটা অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। কেন অ্যাকসেপ্ট করছে না, তার একটা হিন্টস দিছে সে।
দেখি updates were rejected because the tip of your current branch is behind its remote counterpart. Integrate the remote changes. Git pull before pushing again. মানে হলো আগেই একটা এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে? এখন যদি আমি এটা পুশ করতে চাই তাহলে আমাকে বলছে সে আগে গিট পুল করতে হবে, ইন দিতেছে। এইটা করতে গেলে আপনাকে আগে গিট পুল করতে হবে। see the node fast forward in git push help। এখানে আমরা এরকম করে git push dash dash help দিয়ে দেখতে বলছে যে এই প্রবলেম আছে, তুমি এটা দেখে নাও যে এরকম প্রবলেম হলে আমার কি কি করতে হবে, ঠিক আছে? এইখানে বিস্তারিত লেখা আছে যে এরকম প্রবলেম হলে কি করতে হবে। ঠিক আছে, যেটা বলছে আমাদেরকে গিট আগে পুল করে নেওয়া বলছে, ঠিক আছে? গিট পুল এখানে বলছে কনফ্লিক্ট মার্জ কনফ্লিক্ট ইন index.html, auto merging index.html, automatic merge fail, fix conflicts, then commit results। মানে হলো এইখানে আমি কিন্তু দেখছিলাম কিছুই নাই, ঠিক আছে? কিন্তু সে বলছে এই যে কনফ্লিক্ট যতটুকু হয়েছে অতটুকু সে দেখাই দিছে আমাকে যে কোথায় সমস্যা। দেখা গেছে এই যে এইটার সাথে এটার সাথে আর তো এই যে কোনো চেঞ্জ কিছুই তো মার্জ হয় না এখন পর্যন্ত। এইটার সাথে বলছে কনফ্লিক্ট করছে, অর্থাৎ আমার অলরেডি এইটা ভেতরে আছে, অলরেডি আছে। এখন এইটা ডেভ লিডকে দেখাচ্ছে যে প্রবলেম হলো আপনি এটা গতকালকে দিচ্ছেন, ঠিক আছে? কিন্তু আজকে কেউ একজন এটা চেঞ্জ করছে, এটা দিতে চাই, ঠিক আছে? এখন গিটের কাজই হলো এইটা যাতে কাজগুলো হারাইয়া না যায় গিট এবং গিটহাবের, সেটা দেখা। এখন দুইটা কাজই সে রাইখা দিছে, তাহলে আমার কি করতে হবে? এটা মার্জ করতে হবে। মানে হলো যে এইটার বস তাকে ঠিক করতে হবে কোনটা রাখবে, এইটা রাখবে না আজকেরটা রাখবে। বুঝতে পারছেন? তাহলে আইদার কালকেরটা রাখতে হবে অথবা দেখা যেটা দরকার ওইটুকু রাখবে, এটাকে বলে মার্জ করা। হ্যাঁ, তাহলে এইটা কি করবে? বাদ, মানে এটা হলো ট্যাব লিড এই কাজটা করতেছে, আমরা করতেছি না। আর দেন সে দেখবে যে কোনটা বেটার, এটা বেটার না আগেরটা বেটার। ধরলাম আমরা এটা চাচ্ছি না, রাইট? এইটা চাচ্ছি সে ফর এক্সাম্পল, তাহলে এই অংশটুকু আমাকে ফেলাই দিতে হবে, রাইট? আমি কি করলাম? যেটা রাখা দরকার ওইটা রাখলাম,
আমি কিন্তু গিট পুল যখন বললাম সে আমাকে পুল করে, পুল মানে টেনে আনা, পুল করে আইনা দেখাইলো যে সমস্যাটা কোথায়। সমস্যা হলো গতকালকে আপনি বলছিলেন এইটা রাখবো, আজকে বলতেছেন এইটা রাখবো, আসলে আমি কোনটা রাখবো বলতেছে, গিট জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, তো এখন আমি বললাম না এইটাই রাখবো। বিষয়টা বুঝছেন? দেন বললাম git add all git commits m march অথবা fix। আমি কিন্তু fixed বলতে পারতাম, কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে লিখে fix the conflicts, এই ধরনের সমস্যাকে কনফ্লিক্ট বলে। হ্যাঁ, in march, মার্চ মানে একসাথে করা হয়েছে, এখন সমস্যা নাই। সে বলছো ফিক্স দ্য কনফ্লিক্ট এন্ড মার্চ। এখন আমাদের ওয়েবসাইটে আগে যা ছিল তা আর নাই, কি হয়েছে, নতুন যেটা দিছি আজকে সেটা চলে গেছে। গিট লগ, গিট লগ করলে আবার দেখাবে আমি কতটুকু চেঞ্জ করছি। ঠিক আছে, কে চেঞ্জ করছে সেটাও দেখাচ্ছে। অথর মানে হলো যে চেঞ্জ করছে, যে চেঞ্জ করছে তার নাম হলো ইউজার নেম ওয়েবমাস্টার, তার ইমেল হলো এই, কবে চেঞ্জ করছে, কতটা সময়। তাইলে আবার এখানে দেখাচ্ছে কোথায় সে চেঞ্জ করছে। বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন নাই দাদা। মানে এইটা হলো মানে বুঝার বিষয় এইটুকু, এইটুকু বুঝলে পরেরটা ইজি। এক্সকিউজ মি। এইবার যেহেতু আমি পুশ করে দিচ্ছি, আমি কি করতে পারি, আমার ইয়েতে গিয়ে দেখতে পারি, তাই না? আমার গিটহাবে গিয়ে এখন দেখতে পারি আমি এরকম যদি না দেখায় আমার ইউজার নেম, আমি এইখানে এরকম করে আমার ছবিতে ক্লিক করে ইউজার নেমে ক্লিক করতে পারি, দেন রিপোজিটরিজ এখানে গিয়ে দেখতে পারি হাউ টু ডিপ্লয় ওয়েবসাইট, ফিক্স দ্য কনফ্লিক্ট এন্ড মার্জ। এটা দেখেই বুঝতে পারছে সর্বশেষ কি কাজ হয়েছে। অলরাইট, তো এখন এইখানে দেখা যাবে এটা দেখতে দেখতেই এটা দেখতে দেখতেই আরেকজন হয়তো নেভিগেশন বার পুশ করে দিচ্ছে। ঠিক আছে, পুশ করে দিলেও এটা সরাসরি এখানে আসবে না, ওইটা হলো যে মার্জ করতে হবে ড্যাবলিটকে, মার্জ করলেই কেবল এখানে আসবে। ঠিক আছে, এখন আমি যদি এইবার
আমার সেটিংসে যাই, সেটিংসে গিয়ে যদি আমার ওয়েবসাইটটা এখন দেখি, কোথায় গিয়ে পাবো এটা? এইখানে, তাই না? এটা যদি কপি করা যায়, অনেক কম্পিউটার আছে কপি করতে দিবে, অনেক কম্পিউটারে কপি করা যাবে না, তাইলে না গেলে জাস্ট আমি এখানে ক্লিক করব, এইটুকু নিব। গতকালকে যা করছি আর আজকে যা করছি কি এক? এক না হলে আমি যদি ওই অংশটা চেঞ্জ করি তাহলে কি হবে? কনফ্লিক্ট দেখাবে। কনফ্লিক্ট, গতকালকে তো তুমি এটা কাজ করছোই, আজকে আবার নতুন কিছু দিছো, আমি কোনটা রাখবো? সে কনফিউজড, এই জন্য সে বলবে কনফ্লিক্ট। কনফ্লিক্ট করলে আমাকে কি করতে হবে? এটা ফুল করে আনতে হবে, আগে গিট ফুল বলতে হবে। ফুল করলে সে কি করবে? পুরা কোডটা টেনে এনে আমার কম্পিউটারে দেখাবে যে সমস্যাটা কি। একটা হলো দেখাচ্ছে হেডের ভেতরে, আর একটা নিচে দেখাচ্ছে আগে কি ছিল, উপরে হলো নতুন কি আছে। দুইটার মধ্যে কোনটা রাখবো? তাহলে দুইটার মধ্যে যেটা বেটার সেটা রাখবো। তাহলে আমি বললাম যে আজকে যেটা করছে এটা রাখো, দেন জাস্ট আমি যতটুকু ডিলিট করে দেওয়া দরকার ডিলিট করে সেভ দিলাম। তারপর বললাম git add all, git commit -m, তারপর আমি কি ফিক্স করলাম সেটা বললাম, দেন git push অথবা git push origin master বলতে পারতাম। দেন কে কি চেঞ্জ করলো সেটাও আমি দেখতে পাই কিভাবে? বললাম git log, ঠিক আছে? পরিষ্কার কিনা এতটুকু? কার তো স্যার, কিন্তু বলে হইতে পারে এটা আস্তে আস্তে পরিষ্কার প্র্যাকটিস হবে। করতে হইব। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস 3 বার করলে ক্লিয়ার হবে, মিনিমাম 3 বার। এখন আমাদের পুরা ওয়েব ডেভেলপমেন্টের প্রসেস কিন্তু এইটুকুই। এক হলো আমি এইখানে গিয়ে দেখবো কি কি আছে, তাহলে আমি এখানে দেখতে পারি, কোথায় গিয়ে দেখতে পারি? এখানেও দেখতে পারি, রাইট? কিন্তু স্যার ওই যে আপনার ওই যে ফোল্ডারের যে স্ট্রাকচারটা ওইটা ভিন্ন দেখা যাচ্ছে, এর জন্য একটু উল্টাপাল্টা লাগছে আর কি। না ফোল্ডার স্ট্রাকচার যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এটা হলো যে আমার প্রজেক্টের কি চাহিদা আছে, রিকোয়ারমেন্ট আছে, সেটার উপর নির্ভর করবে। যেমন এখনো আমরা ওখানে ইমেজেস আনি নাই, অ্যাসেটস ফোল্ডারটা আমরা আনি নাই এখনো, সরি এক্সকিউজ মি, অ্যাসেটস ফোল্ডার আমরা এখনো আসি নাই। তাহলে স্যার আমি একটা ডিজাইন করছিলাম, একটু দেখবেন, আমার তা কেমন জানি হয়ে গেছে। আচ্ছা দেখি, আগে আগে এটা শেষ করি। আচ্ছা, তো আমি কোথায় দেখবো যে রিকোয়ারমেন্টটা আমি যে লিখছিলাম এটা কোথায় পাবো? আমি কে বলতে পারবে? আমি কোথায় দেখতে পাবো রিকোয়ারমেন্ট গুলো? ভিজুয়াল স্টুডিওতে, ভিজুয়াল স্টুডিওতে। এক ভিজুয়াল স্টুডিওতে দেখতে পারি আমি। কোথায়? ফোল্ডার স্ট্রাকচারে গিয়ে রিড মি এখানে দেখতে পারি, তাই না? এইখানে দেখতে পারি আমি, এটা বড় করে দেখতে পারি। এটা বড় করব কিভাবে? এই ক্যানভাসটা বড় করব কিভাবে, কে বলতে পারে? ওইটা তো এইটা জানা হাইড নাই। করব কিভাবে? প্রজেক্টটা হাইড করব কিভাবে? প্রজেক্ট এক্সপ্লোরার ডাবল Control ফোল্ডারে B ক্লিক মনে করে এইখানে ক্লিক করলে আবার এটা কিভাবে আনবো? আবার ক্লিক ওইটা করলেই হবে। আবার একই click জায়গাতে করলে ক্লিক আসবে। করে আর কিভাবে আনতে পারি? কন্ট্রোল বি সম্ভবত। কন্ট্রোল ভি। কন্ট্রোল কন্ট্রোল বি, বি, কন্ট্রোল Control বি B। আবার আসবে, কন্ট্রোল বি হাইড হবে, কন্ট্রোল বি আবার আসবে। আমি এইভাবে দেখতে পারি। নাম্বার 1
আরেকটা হলো এইখানে ক্লিক করতে পারি। এটাকে কি বলে, কে বলতে পারবে এটা কি? এটা হচ্ছে মেইন, হ্যাঁ, এইটা হচ্ছে মেইন পেজটা। কিন্তু এটার নাম কি? হেডলাইন। হেডলাইন। হ্যাঁ, রিপোজিটর নাকি যেন, এটা হলো রিপোজিটরি। রিপোজিটরি। রিপোজিটরি, এটা হলো গিটহাবের রিপোজিটরি আমরা তৈরি করেছি, তাই না? রিপোজিটরিটা জাস্ট একটা ফোল্ডার, মানে এটাও আমাদের কম্পিউটার যেরকম ফোল্ডার তৈরি করি, এটাও একটা জাস্ট ফোল্ডার, কিন্তু এটাকে বলা হয় রিমোট রিপোজিটরি। কি বলা হয়? রিমোট রিপোজিটরি। রিমোট, মানে আমাদের কম্পিউটারে নাই, এইটা কম্পিউটারের বাইরে। এটা হইতে পারে বাংলাদেশে থাকতে পারে, এটা থাকতে পারে ইন্ডিয়ায়, এটা থাকতে পারে এই ইংল্যান্ডে। এক্সকিউজ মি। সার্ভারে থাকবে না স্যার? সার্ভারে। হ্যাঁ, এটা হলো সার্ভার। এটাকে আমরা বলতেছি হলো ক্লাউড। এটা হলো ক্লাউড সার্ভার, গিটহাবের ক্লাউড সার্ভার। এটা রিমোট রিপোজিটরি আমার কম্পিউটারে নাই, এটা গিটহাবে। কিন্তু আমার কম্পিউটারে আরো রিপোজিটরিজ আছে, আমি দেখাই। আবার স্যার ওই যে লোকাল রিপোজিটরিটা কি স্যার? আমি ওটাই দেখাতে চাচ্ছি। আমার কম্পিউটারে যেটা আছে সেটা হলো লোকাল রিপোজিটরি। আমার কম্পিউটারে যে ওয়েব পেজ আছে না, হ্যাঁ স্যার। সব তো আমার কম্পিউটারে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হলো লোকাল, এইটা হলো লোকাল, এইটা হলো আমার লোকাল রিপোজিটরিতে, মানে হলো এটা আমার কম্পিউটারে আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এইটা আমার কম্পিউটারে আছে। এই কম্পিউটার তো ডিলিট হয়ে যাইতে পারে। জি সে স্যার। ফর এক্সাম্পল এটা ডিলিট হয়ে গেছে, এটা ভাইরাস খাইয়ে ফেলছে। এটা আমি অফ করে দিলাম। সে ফর এক্সাম্পল এটা ভাইরাস খেয়ে ফেলছে। আর স্যার আরেকটা জিনিস ওই যে ওয়ার্ক ডিরেক্টরিটা কোনটা? এই যে আমাদের ইয়েটাই, ওই যে একটা একটা করে শেষ করি আগে, এটাকে শেষ করি। তোমার যে প্রশ্ন লোকাল রিপোজিটরি কোনটা? লোকাল রিপোজিটরি সে ফর এক্সাম্পল আমার কম্পিউটারে ছিল, এটা ভাইরাস খেয়ে ফেলছে। এখন উপায় কি? কাজটা কি উদ্ধার করা যাবে? তা তো উপায় জানা নাই স্যার। না, বিষয় হলো বলতেছি কেন এরকম রিমোট রিপোজিটরি আমাদের দরকার। এই যে এটা খায়া ফেলছে, ভাইরাস খেয়ে ফেলছে, কম্পিউটার হারায় গেল, কম্পিউটার পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, কিন্তু প্রজেক্টে স্যার আমরা ওই যে কাজ করতেছি 3 মাস ধরে। স্যার ওই যে সার্ভার থেকে পেজ করা যাবে না স্যার? আমি সেটাই বলতেছি, সেটা কি আনা যাবে? কি জানি স্যার, ওইটা তো জানি না। আনা যাবে, আনা যাবে। আনা যাবে। আমি কপি করে আনতে পারি একটা একটা করে, আবার ফোল্ডার স্ট্রাকচার বানাবো, আবার কপি পেস্ট করব, কপি পেস্ট করব, কপি পেস্ট করব, আনতে পারবো না? সরি, আমরা এরকম করে আনতে পারি। এখন সে ফর এক্সাম্পল আমার তো রিমোট রিপোজিটরিতে কাজগুলো রয়ে গেছে, রাইট? কিন্তু আমার লোকাল রিপোজিটরি মানে কম্পিউটারের কাজগুলো আর নাই, আছে? আছে, এই যে আমি এলএস দিয়ে দেখলাম, আছে? না নাই স্যার। নাই, শূন্য। কিন্তু আমি বললাম গিট পুল, সে বলছে এরকম কোনো কিছুই নাই। ফ্যাটাল, নট আ গিট রিপোজিটরি। or any of the parent directories git.
ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? git pull এখানে গিয়া কি পুল করব, আমি কি টাইনে আনবো, সে তো বুঝতে পারতেছে না। তো আমি তারে বললাম তুমি এইটা আনো, দেখি সে আনতে পারে কিনা আর কি। আনতে পারছে না। নট আ গিট রেপোজিটরি, সে বুঝতে পারতেছে না যে এটা কি জিনিস, তাই না? তাহলে আমি কি করতে পারি? গিট রেপোজিটরি হলো এইটা রিমোট রেপোজিটরি, যেটা গিটে আছে, গিটহাবে আছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এই যে একটা ফোল্ডার আছে বা রিপোজিটরি আছে, এইখানেও একটা অতিরিক্ত ফোল্ডার আছে, তাই না? আছে না? এই কি? তাহলে আমি কি করতে পারি? আছে। এটা জাস্ট এখানে গিয়ে এটা আমি ফেলে দিতে পারি, রাইট? এখন আমার কি আছে? শুধুমাত্র মাই পেজ আছে, তাই না? জি স্যার। তাহলে আমি কি করতে পারি? সিডি এখান থেকে বেরিয়ে আসবো আমি, কারণ এইটা তো আসলে নাইকা। ভাইরাস ভেতরের যা আছে সব খেয়ে ফেলছিল, এখন খালি ফোল্ডারটা আছে, ফোল্ডারটা আমি ফেলে দিলাম। এখন আমি মাই পেজে আছি, যদি এখানে গিয়ে দেখি আর কিচ্ছু নাই, আমি তখন বলবো গিট পুল, চেষ্টা করি এইভাবে হয় কিনা, ঠিক আছে? এইটা যেটা আমরা কপি করে আনছিলাম, আসছে? আসে না। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, git ক্লোন করে আনতে পারি। ক্লোন মানে কি? ক্লোন মানেই তো কোড কপি। স্যার। কপি। বলতেছি গিট তুমি এই লিংকে যা আছে সব আমার জন্য কপি করে নিয়ে আসো। কপি করে সে সব নিয়ে এসে পড়ছে, আমার কম্পিউটারে কিন্তু নাই, সব ভাইরাস খেয়ে ফেলছে। কিন্তু আমি ক্লোন করে নিয়ে আসলাম, মানে কপি করে নিয়ে আসলাম। আমি একটা একটা করে আনতে পারতাম, বাট অনেক সময় লাগতো, আমি আনলাম। এখন সিডি কোথ থেকে আনতেছি আমি? এই যে এখান থেকে, রাইট? অলরেডি চলে আসছে আসলে, আমি এখানে দেখতে পারি, এই যে অলরেডি চলে আসছে। তো এখন এটা আসছে কিনা আসলে সেটা দেখার জন্য এই ভেতরে ঢুকতে হবে না? জি স্যার। তাহলে বলবো সিডি হাউ টু টু ডিপ্লয় ডিপ্লয় পেজ। underscore web page। এখন আমরা এখানে আসি এবং এখানে দেখা যায় এটা হলো মেইন, মানে হলো মাস্টার, মানে মূল কাজ এইখানে। এলএস দিয়ে দেখবো, এখন চলে আসছে। এখন আমি কোড ওপেন করলাম, এখানে আসছে মানে হলো আমার লোকাল রিপোজিটরিতে চলে আসছে। চলে আসছে। তাহলে আমার কম্পিউটার যদি হারায় যায়, যদি আগুনে পুড়ে যায়, ক্রাশ হয়ে যায়, ভাইরাস খেয়ে ফেলাই, আমার কাজগুলোকে আমি উদ্ধার করতে পারবো? না স্যার। হ্যাঁ, না স্যার। পারবো। এই যে উদ্ধার করলাম মাত্র, ও স্যার
ওটা তো নতুন কিনে আবার করতে হইব না নয়তো তো না, আমি তো পুরানটাই আনলাম, এই যে আমি নতুন করি নাই, পুরানটাই আছে। না, কম্পিউটারটা নতুন বাট কাজটা কম্পিউটার পুরানো। হ্যাঁ কাজটা আগেরটাই, ঠিক আছে। রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, ডাবল ক্লিক করলে হবে এখানে। এই তো, আমার কাজটা হারাই নাই, কম্পিউটার হারাই গেছে বা কম্পিউটার সব ভাইরাস সব আমার কাজ খেয়ে ফেলছে, কিন্তু আমার কাজটা হারাই নাই, আমি উদ্ধার করতে পারবো। এই জন্য হলো গিটহাব রিপোজিটরি বা গ্লোবাল রিপোজিটরি বলি, আমরা কি রিমোট রিপোজিটরি বলি, ক্লাউড আমরা বলি ওটাকে, ক্লাউড কম্পিউটিং বলি না আমরা, ওই ক্লাউডে আমরা এগুলো কেন কোডগুলো জমা রাখি, কেন ডিপ্লয় করি, কেন পুশ করি, এই জন্য যদি কোনো কারণে আমার কম্পিউটার হারায়া যায়, আমার কাজ হারায়া যায়, ভাইরাস খেয়ে ফেলে, আগুনে সব পুড়ে যায়, তবুও যেন আমার কাজটা থাকে যায়, এই জন্য আমরা এটা ব্যবহার করি, নাম্বার 1। নাম্বার 2, এখন যারাই কাজ দিবে আমাকে, প্রথমত হলো ওরা আমাকে বলবে, নকরেক, মিস্টার নকরেক, আপনার গিট রিপোজিটরির ইউজার নেমটা দেন। ইউজার নেম কোনটা? এটা ওয়েবমাস্টার। ওয়েবমাস্টার এইটুকু যদি সে জানে, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গিয়ে খুলে আমার এখানে অ্যাক্সেস নিতে পারবে না, তার ওখান থেকে সেটা চেঞ্জ করতে পারবে না, কিন্তু দেখতে পারবে এরকম করে। এখানে আসবে, সে দেখবে 161টা কাজ আছে আমার, সে প্রত্যেকটা কাজ চেক করতে পারে সে আসলে কি করছে। এক্সকিউজ মি, আমার 4টা গিট রিপোজিটরি আছে, না 4টা আমার গিটহাব অ্যাকাউন্ট আছে। সে বলতে পারে তোমার কয়টা আছে, আমি বললাম 4টা আছে, তোমার বেস্ট যেটা আছে সেটা আমাকে দাও। তখন আমাকে শুধু দিতে হবে ওয়েবমাস্টার। এখানে এসে সে দেখতে পারে যে আমি কি কি জানি আসলে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমার কথাটা শেষ করি আগে। স্যার একটু ছোট হ্যাঁ। একটা প্রশ্ন, এই যে আপনার এই যে ইয়াগুলা দেখে একটা প্রশ্নটা আইসা পড়লো, ওই যে কি জানি লিখছিলেন নিচে একটু উঠালে ভালোই তো স্যার, আরেকটু 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 স্যার, আরেকটু স্যার, আরেকটু আরেকটু, এই তো লাস্ট। এই যেটা স্যার, এই যে এই যে এটা দ্বিতীয়টা, ওই যে আপনি যে ওই যে ওইটা স্যার, এইটা এইভাবে দিলে কি হবে না আন্ডারস্কোর দিতে হবে স্যার? এইভাবে দিলেও হবে, কিন্তু আন্ডারস্কোরটা হলো আমি বলছি বেস্ট প্র্যাকটিস। এখন কোন কোন কোম্পানি এরকম করে ব্যবহার করতে পারে, এটাকে আমরা বলি ক্যামেল কেসিং। ক্যামেল কেসিং মানে হলো প্রথম অক্ষরটা হলো কি ছোট হাতের, হ্যাঁ, পরের শব্দ যতগুলো এখানে থাকবে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এটাকে ক্যামেল কেসিং বলি আমরা। ক্যামেল মানে হলো ওই যে উট, উট আছে না, উটের ইয়েটা কিরকম, এই যে এরকম উঁচু নিচু, এইটাও এরকম নিচু থেকে উঁচু, নিচু আবার উঁচু নিচু, এই জন্য এটাকে ক্যামেল কিসিং বলে। ঠিক আছে, এখন যেটা বলছিলাম, মানে কি বলছিলাম আমি ভুলে গেছি। এই জন্য আমি যখন একটা কোশ্চেনের উত্তর দেই, মানে ওই কোশ্চেনের উত্তরটা আগে দিতে দিবেন, তারপরের কোশ্চেনটা করবেন ওইটা শেষ হইলে। মাঝখানে যদি কোশ্চেন করেন আবার, তাহলে ওইটার উত্তর দিতে দিতে আগে কি জিজ্ঞেস করা হয়েছিল ভুলে যাব। কি যেন বলছিলাম?
প্রশ্নটা কে করছিলেন আমি ভুলে গেলাম। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল রিমোট রিপোজিটরি আর লোকাল রিপোজিটরি এর মধ্যে তফাৎ কি, এটা সবাই বুঝছি কিনা? রিমোট রিপোজিটরি হলো গিটহাবের মধ্যে যে রিপোজিটরিজ থাকে, রিপোজিটরি কোনটা? এই প্রত্যেকটা রিপোজিটরি, এগুলো হলো রিমোট রিপোজিটরি। এটাকে গ্লোবাল রিপোজিটরিও বলে, মনে রাখবেন গ্লোবাল রিপোজিটরি। গ্লোবাল রিপোজিটরি মানে যে রিপোজিটরিটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। কিন্তু আমার কম্পিউটারে যেটা আছে ওটা হলো লোকাল রিপোজিটরি, ওইটাতে সবাই অ্যাক্সেস পাবে না। আমার কম্পিউটারে কেউ ঢুকতে পারবে? আমার কম্পিউটারে যে কোড আছে ওইখানে ওই কোডগুলো কেউ নিতে পারবে? নিতে পারবে না। কিন্তু এইখান থেকে নিতে পারবে মানুষ। এইখান থেকে এখানে ক্লিক করে একটা একটা করে কপি করতে পারবে সে, ঠিক আছে? সে এরকম করে কপি করে নিতে পারবে। পরিষ্কার? আবার বিন্দু আসো? হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, বিন্দু এখন বলো তো, বিন্দু আমার ছেলেবেলার বন্ধু, ওকে আমি তুমি করে বলি, ঠিক আছে? অন্যরা আবার মনে করে না যে আরে আরে ওর তুমি করে কে। ঠিক আছে? আচ্ছা, বিন্দু এখন বলো যে আমি এখানে চেঞ্জ করব, আমি আমার ইয়েতে যাচ্ছি না, আমার লোকাল রিপোজিটরিতে আমি চেঞ্জ করব না, আমার কম্পিউটারে আমি এখানে চেঞ্জ করতে চাই, আমি পারবো? লোকালে তো আমি তো লোকালে তো পারবো না, রিমোটে পাবো আমি। না, লোকালে তো আমি করতে পারবো, আমার কম্পিউটারে তো আমি করতে পারবোই, আমার কম্পিউটারে হ্যাঁ। এখানে আমি করতে HTML এ পারবো, গিয়ে এখানে তো আমি যোগ করতে পারবোই, কোনো অসুবিধা নাই, আমি আরো যোগ করতে পারি এখানে। তা আমার কোশ্চেন হলো এইখানে কি আমি চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করা যাবে, HTML চেঞ্জ করা যাবে, করা চেঞ্জ যাবে করা না? যাবে, চেঞ্জ করা যাবে। তারপর রুমা দিদি বলছেন চেঞ্জ করা যাবে না, যাবে না HTML এ গিয়ে? মানে এখানে চেঞ্জ করতে পারবো কিনা, মানে এই যে রিমোট হ্যাঁ। রিপোজিটরিতে? হুম, এটা রিমোটে কেন, লোকালে চেঞ্জ করা যাবে। লোকালে তো চেঞ্জ করা যাবেই, আমরা ইচ্ছা করলে এখানে গিয়ে লোকালে গিয়ে চেঞ্জ করতে পারি, আমি এখানে নতুন কিছু যোগ করতে পারি। আমার কোশ্চেন হলো এখানে করতে পারবো কিনা? রিমোটে এটা তো করা যাবে। গিটহাবে আছে, করতে পারবো কিভাবে? ওই আপনার ওই যে কলমের সাইন আছে যেটা এই যে কলমের ডান দিকে, সাইন আছে, এইখানে আমি কি করতে পারি? জাস্ট এখানে ক্লিক ক্লিক করব, করে এখানে চেঞ্জ করা যাবে। ক্লিক করব, এডিট করব। ক্লিক করে আমি এডিট করতে পারবো এখানে। এডিট করে আবার কমিট করতে হবে। বডিতে গিয়ে আমি সে ফর এক্সাম্পল এখানে লিখলাম H2, চেঞ্জ করলাম আমি, ঠিক আছে? চেঞ্জ করার পর কি করতে হবে এখন? কমিট। কমিট করতে হবে। এখানে ওই যে -m আমরা লিখতাম না, -mটা ওখানে মানে এখানে লিখতে হবে আমাদের। জাস্ট এখানে বলবো আমি Read comment. অথবা জাস্ট বলবো থ্যাংক ইউ ফর এডিটিং। থ্যাংক ইউ অল বলছি নাকি? থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ ইজ এডেড, অথবা অ্যাড থ্যাংক ইউ, সাধারণত আমরা লিখি এরকম। কমিট, কমিট মানে হলো আমি যে চেঞ্জ করছি সেটা হ্যাঁ সেভ করো। এখন এইটা কিন্তু আমার রিমোট রিপোজিটরিতে আমি চেঞ্জ করছি, রাইট? এখন লোকালে কিন্তু আছে, এটা লোকালে নাই। নাই।
তো কিভাবে আনবো? এটা কপি করে নিতে হবে এটা, তাইলে তো আমি এখানেই লিখতে যে পারতাম, জায়গায় আমরা ওখানে চেঞ্জ লিখলাম করলাম। কেন? তাহলে ডাবল কষ্ট হবে না, সময় তো নষ্ট হবে। তাহলে জাস্ট এখানে এসে আমি বলবো পুশ গিটস পুল, ও ফুল। পুল করলাম, তাই না নিয়ে আসলাম কোথায়? হুম। আমার রিমোট রিপোজিটরিতে আমি টাইনা নিয়ে আসছি, ঠিক আছে? হুম। একটা প্রশ্ন, হ্যাঁ, এখন টিমে কাজ করে ধরেন 10 জন আছে লোক, এখন যে যার মতো করে যদি টানা হেঁচড়া করতে থাকে কোডিংটা, তখন যিনি মার্চ করবেন, যিনি টিম লিডার, তার জন্য আবার সমস্যা হয় কিনা? যে যে কোনো কিছু টানা হেঁচড়া করবে না, কারণ যার যার জন্য কাজ ভাগ করে দেওয়া আছে। সে ফর এক্সাম্পল হোম পেজে দেওয়া আছে হলো কাকে? হোম পেজের জন্য দেওয়া আছে হলো ডাক্তার রুমা আপাকে এবং ফিলিপ মাস্টারকে দেওয়া আছে। তাহলে দুইজনের মধ্যে একজন হইলো একটু নেতা, ডাক্তার আপা সিনিয়র হইলে ডাক্তার আপা বলবেন ফিলিপ তুমি ফুটার নিয়ে কাজ করো, আমি হেডার নিয়ে কাজ করব। ঠিক আছে? হেডার মানে কি? একটা ওয়েবসাইটের হেডারে থাকে হলো টাইটেলটা আর কি। হয়তো এইটা নিয়ে যদি কাজ করে সে হয়তো বলবে যে আমি এটা নিয়ে কাজ করি, ফিলিপ তুমি একটা পত্রিকা দেখাই। ডেইলি স্টার, সাপোজ এই কাজটা করতে হবে, তাহলে বলবে যে আমি এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, তুমি এইটুকু নিয়ে কাজ করো। তাহলে কি এলোমেলো হবে? না, যে ডেভ কিন্তু লিড সে প্রথমে এইটা নিবে, দেন এইটা নিবে, মার্চ করে দিবে, তখন এই কাজটা শেষ হয়ে গেল। তারপর রুমা আপা বললেন আমি আর্টিকেল নিয়ে কাজ করতেছি, পুরো আর্টিকেল নিয়ে, ফিলিপ তুমি ফুটার নিয়ে কাজ করো, এইটুকু নিয়ে কাজ করো। রুমা আপা পুশ করে দিল, এও পুশ করে দিল, ওখানে গিয়ে কিন্তু ওই যে দুইটা একসাথে গিয়ে জড়া হবে। তারপর আমি দেখে কি করলাম, প্রথমে এইটা মার্চ করাইলাম, তাহলে এই পর্যন্ত কাজ হইলো। তারপর এইটা মার্চ করাইলাম, তখন কি হলো, 4 ভাগে কাজটা একসাথে হয়ে গেল। এখন এইখানে যদি বিন্দু কি করে, বিন্দু না দেখেই বিন্দু এইটা কাজ করে ফেললো, এইটুকু পুশ করে দিল, তখন কি করবে কেউ বলতে পারবে? তখন কি হবে? ওই যে সফলদা? ডিফল্ট গুলা দেখাবে, হ্যাঁ, মানে যে ডিফল্ট হলো না একটা দিনে দুটা, তাহলে সেটার জন্য ডাবল হয়ে গেল। ডাবল হয়ে গেলে গিট এবং গিট হাব কনফিউজড হবে, কনফিউজ হলে বলবে কনফ্লিক্ট, ওইটা হ্যাঁ যেটা কনফ্লিক্ট। দেখালাম ওই সময়। হ্যাঁ হ্যাঁ একই জিনিস একই রকমের ডাবল আসলে কনফ্লিক্ট করবে, দেন ওইটা দেখুন পুল করে ট্যাব লিড ওইটা পুল করে তার ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়া মার্চ করতে হবে। এটা কিন্তু ইয়েও করতে পারে। ওখানে যে সিনিয়র বললাম যে ডাক্তার আপা সিনিয়র যখন দেখবেন যে কনফ্লিক্ট করতেছে আমাদের কাজে, উনি পুল করে নিয়ে ওইটা করতে পারেন, কিন্তু ওটা আসলে সাধারণত কনফ্লিক্ট করলে ওইটা ড্যাব লিড করে, যে আমাদের বস থাকবে টিমের, উনি ওইটা দেখবেন দুইটা কাজ করে, দেখবে যে এটা কে করছে, ওই যে গিট লগ দিলেই বোঝা যায় কে করছে। এটা নতুন কমান্ড আজকে শিখছি, গিট লগ, মনে আছে? গিট লগ দিলে তার ইউজার নেম, তার ইয়ে দেখায়, কি বলে, কোম্পানি ওগুলো ইউজার নেম এবং
জিমেল অ্যাড্রেস গুলো দেয়, তো তার কাছে সবার ইউজার নেম থাকে। ওটা দেখবে যে এটা কে করছে আর এটা কে করছে। কনফ্লিক্ট করলে উপরেরটা কে করছে, নিচেরটা কে করছে। নিচেরটা হলো কি আগের, উপরেরটা হলো আজকের। আগেরটা কে করছে, দেখলো যে ও এটা ফিলিপ মাস্টার করছে, ঠিক আছে। আজকেরটা কে করছে, বিন্দু করছে। বিন্দু কেন এখানে মাতবরি করলো, দেন বিন্দুকে কল করবে, ঠিক আছে। বস বিন্দুরে কল করে বলবে, বিন্দু হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, you are repeating the same job Philip Master is doing, do you know? আপনি বলবেন, সরি বস। কেন, রিকোয়ারমেন্ট পড়ো নাই? রিকোয়ারমেন্ট পড়তে ভুলে গেছিলাম আমি, কিন্তু আপনি গতকালকে বলছিলেন মিটিং এ যে এটা আমার করতে হবে। Come on, yesterday I told you in the meeting you have to do it, but every single day before you start working you have to check your requirement. আমি গতকালকে বলছিলাম মিটিং এ বিন্দু করবে এটা, কিন্তু আমি আবার ডিসিশন চেঞ্জ করে রাতে সবাইকে ইমেলে জানাই দিছি, এবং রিকোয়ারমেন্টে আমি উল্লেখ করে দিছি কে কোনটা করবে। কাজ করার আগে তো রিকোয়ারমেন্টটা পড়তে হবে না? দিল একটা বকা। আর বিন্দু যদি এটা সহ্য করতে পারে চাকরি করবে, সহ্য করতে না পারলে কি করবে? ধর্মিয়া এক এক সময় এক এক কথা বলে, বসের কথার কোনো ঠিক নাই। কালকে মিটিং এ সবার সামনে বললাম আমি এটা করবো, আজকে করলাম, আর আমারে ঝাড়ি লাগাইতেছে, চাকরি করলাম না। রাইট? কিন্তু ভুলটা কার? বিন্দুর। বিন্দুর ভুলটা। কারণ বিন্দুকে কালকে বলা হয়েছে, কিন্তু আজকে রিকোয়ারমেন্টটা প্রতিদিনই তো একটু চেঞ্জ হতে পারে রিকোয়ারমেন্ট। এই জন্য প্রতিদিনই কাজ করার আগে রিকোয়ারমেন্টটা আগে পড়তে হবে। রিকোয়ারমেন্ট কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে। ক্লায়েন্ট বলছিল আগে 5টা পেজ থাকবে আমার ওয়েবসাইটে, পরে কালকে অফিস শেষ হওয়ার আগে বললো যে 5টা বলছিলাম, আমার আরো 2টা লাগবে, আরো 2টা পেজ লাগবে। আরেকটা থাকবে হলো ব্লগ, আরেকটা থাকবে হলো আমি এইখানেই আরেকটা পেজ চাই যেখানে সাইন ইন থাকবে বা সাইন আপ থাকবে। এখানে আরেকটা বাটন থাকবে সাইন আপ, ক্লিক করলে তার জিমেল অ্যাড্রেস চাবে। চাইতে পারে, ক্লায়েন্ট চাইতে পারে। খালি যারা ডেভেলপমেন্ট কোম্পানি ওরা বলবে যে এই 2টা পেজ বাড়াইলে কাজ বাইরে যায়, আরো আমাদের $10,000 দিতে হবে, খরচ বাড়বে তখন। রাইট? এই সো এলোমেলো হবার সম্ভাবনা নাই। যদি হয় কনফ্লিক্ট হবে, তখন ওইটা ডেভলি। সাধারণত যারা এই প্রোগ্রামিং করে না, ওদের এত ধৈর্য বেশি, সাধারণত তারা রাগে না। বিন্দু একবার ভুল করার জন্য কিন্তু বস রাগ করবে না, হাসবে। বিন্দু এটা তো গতকালকের কথা ছিল, আজকে রিকোয়ারমেন্ট পড়েন নাই, সেকেন্ড টাইম করলে একটু হইতে পারে, থার্ড টাইম হলে বারবার এরকম হলে খেপে যেতে পারে। রাইট? ক্লিয়ার? তাহলে গ্লোবাল রিপোজিটরি কোনটা? রিমোট রিপোজিটরি। রিমোট রিপোজিটরি। লোকাল রিপোজিটরি কোনটা? এটা আমার কম্পিউটারে আছে। আমার কম্পিউটারে যেটা ফাইল ফোল্ডারে থাকে, এবং এইটাও কিন্তু আমার লোকাল রিপোজিটরি। মনে রাখতে হবে, যেটা আমি এখানে খুলছি এটা আসলে আমি এইটাই খুলছি যেটা আমার ফাইলে আছে, কম্পিউটারে আছে। কনফ্লিক্টটা কি? একই জিনিস যদি দুইজন করে, একই জিনিস যদি 2বার হয় বা 3বার হয়, গিট যদি বুঝতে না পারে আমি কোনটা রাখবো, তখন সে কনফ্লিক্ট দিয়ে আপনাকে আর কাজ করতে দিবে না, এটা ফিক্স না করা পর্যন্ত। ফিক্সটা কে সাধারণত করে? টিমের মধ্যে যে লিড থাকে, টিম লিড, ডেভ লিড, যাই বলি আমরা, ডেভ লিড বলি, ডেভেলপমেন্ট লিড, টিম লিডও হইতে পারে, ঠিক আছে।
আবার উনি প্রজেক্ট কোঅর্ডিনেটরও হইতে পারেন, উনি যে প্রজেক্ট ডাইরেক্টর বলে, পিডি বলে, ঠিক আছে। এইটুক ক্লিয়ার হলে ওয়েব ডেভেলপমেন্টের টোটাল প্রসেসটা পরিষ্কার, ঠিক আছে। শুনলে মনে থাকে, কালকে সকালের মনে থাকবে না। মনে না থাকলে একবার দেখে নিতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস সরি। আচ্ছা, হ্যাঁ, আরো কোনো প্রশ্ন আছে কারোর? দাদা তাহলে ওই গিটহাবে পুশ করার জন্য টার্মিনালে গিয়ে করা যাবে তাই না? টার্মিনালে করা যাবে, এখান থেকেও করা যাবে, কোনো অসুবিধা নেই। গিট দিয়েও করা যাবে তার মানে? এখান থেকেও করা যাবে, টার্মিনাল থেকেও করা যাবে। আচ্ছা, তারপরে আমি বলছিলাম যে এইটা আর কোথায় দেখতে পাবো আমরা রিকোয়ারমেন্টটা? রিকোয়ারমেন্টটা আমরা এখানেও দেখতে পাবো, এবং সবাই আমরা এখানেই দেখি। এই যে রিডমি, রাইট, এই যে এখানে পরে নিচে দেওয়া আছে, এই যে, ঠিক আছে। অলরাইট, দেন এইটাও আবার আমরা এখানে কারেকশন করতে পারি, লিখতে পারি, নোট রাখতে পারি এখানে, ঠিক আছে। এটা একটু দূরে থাকতে হবে, না হলে এটা কাজ করবে না। হ্যাঁ, যখন চেঞ্জ করলাম তখন আমি এখানে বলতে পারি রিকোয়ারমেন্ট চেঞ্জেস, ঠিক আছে। আমি বলতে পারি চেঞ্জেস, ঠিক আছে। এখানে কয়টা হ্যাশট্যাগ আছে কে বলতে পারবে? এখানে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করছি? জানি না স্যার, বলে দিন। না, একটা। একটাই হ্যাশট্যাগ, একটাই হয় নাকি? একটা হলো h1 ট্যাগ এর সমান, হ্যাঁ, একটা হলো h1 ট্যাগ, এক্সকিউজ মি, এই যে একটা, দুইটা হলো h2 এর সমান, তিনটা হলো h3, ঠিক আছে। শেষে দিলাম চারটা, বললাম প্লিজ এই জায়গাতে আপনার H1 H2 দিলে কি মানে কার্যকর হবে না? দিয়ে দেখি হয় কিনা। দিলাম বিন্দু তোমার কথা মতো। Requirements updated, হইছে? হইছে। হইছে, এই যে h1 এর সমান। সো এইটা এখানে আমরা HTML কোডও লিখতে পারি, তাই না?
স্ট্যান্ডার্ড কি আপনার এই হ্যাশ ট্যাগ ব্যবহার করা নাকি আপনার H1 H2 দিলে সমস্যা হবে? এইচ এখানে হ্যাশট্যাগ ব্যবহার করাই স্ট্যান্ডার্ড। আচ্ছা কিন্তু সিএসএস কাজ করে না, রাইট? সিএসএস কোড কাজ করে না, এইচটিএমএল কাজ করে। এই তো। H1 লিখে দিয়ে CSS করলে হবে মনে হয়। হ্যাঁ, আমরা তো ওই যে আপনি যে CSS দিলেন ওই জায়গায় তো আপনি H1 লেখেন নাই। H1 লিখি নাই। না ও দেওয়া আছে। স্টাইল না এটা ঠিক আছে কিন্তু ওই যে উপরে যেটা যে আপনি যে H1 দিলেন ট্যাগটা কিন্তু যেটা করবেন সেটা তো ওই উপরে তো আপনার H1 দিতে হবে। কোন উপরের কথা বলতেছেন? এই উপরে? উপরে বলতে ওই যে আপনার এই যে এই জায়গাতে এটাতে যদি আমরা দিয়ে দেখি মানে ট্যাগ না দিয়ে H1 যদি দিয়ে দেই কি হয়? এরকম এইখানে H1 ট্যাগ দিয়ে এই তো দিলাম। এখন দেখেন দেখি কি হয়, কাজ করে কিনা। কাজ করছে না, কাজ করে না, স্টাইল হবে CSS হবে না। রাইট? সো এখন থেকে সবাই চেষ্টা করবেন, যাই প্র্যাকটিস করেন, পুশ করেন, দেন কি করবেন? ডিপ্লয় করবেন। ডিপ্লয় করবেন কিভাবে? কে বলতে পারবে? ডিপ্লয় করতে হয় কোথায় গিয়ে? গিট বেসে গিয়ে আপনার সেটিংস। সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে কোথায় যাব? সেটিংসে আপনার পেজে পেজ তো না যেখানে একটা পেজ link আছে। লেখা থাকবে ওই পর্যন্ত যাব, যে GitHub পেজেস। হুম এখানে গিয়ে Main branch। ব্রাঞ্চের জায়গায় মেইন দিব, মেইন মেইন। তারপরে দেন save। এইখানে রুট দিব, সেভ রাইট? দেন জাস্ট সেভ দিব। সেভ দিলে এরকম একটা লিংক দিবে। এই লিংকটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যাবে। তারপর আমার কি কাজ হয়েছে এখানে আমি দেখতে পারবো। এখন আমি কিন্তু পুল করছিলাম, আমি কিছু যোগ করছিলাম না, এটা কিন্তু আসে নাই এখনো, রাইট? কমিট করেন নাই মনে হয়, কমিট করেন নাই। প্রথমত এইখানে আসছে কিনা দেখতে হবে, এইখানে আসে নাই। আচ্ছা, কমিট না করলে আসবে না অবশ্যই। প্রথমে ওখানে নিশ্চিত করতে হবে আমি কমিট করছি। কোথায় এটা? GitHub প্রথমে দেখবো যে এখানে সেভ হয়েছে কিনা। সেভ হয় না, আমি কমিট করি নাই, ঠিক আছে?
তাহলে এইখানে আমরা কমিট না করাতে সেটা সেভ করে নাই, ঠিক আছে? তো ওটা কমিট করতে হবে, আমাদের সেভ করতে হবে, দেন পুল করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় কালকে সবারই অফিস আছে নাকি? এইটা একটু প্র্যাকটিস করেন, দেন আগামী দিন কিন্তু আমরা এক কাজ করব, গ্রুপ গ্রুপ করে দিব। আমরা হেডার নিয়ে কাজ করব কয়েকজন, ফার্স্ট পেজে কি কি থাকবে আমরা ওইটা ভাগ করে নিয়ে, ঠিক আছে, দুইজন দুইজন করে কাজ করব, দেখা যাক পরীক্ষামূলক, ঠিক আছে কি হয়। তো আগামী দিন আমরা একটা প্রজেক্টে কাজ করব, সেটা হলো একটা ওয়েবসাইটের হোম পেজ তৈরি করব আমরা 10 জনে মিলে, ঠিক আছে? আমার সাথে যে কাজ করবে তার বেশি কাজ করতে হবে, ঠিক আছে? দেন আমরা পুশ করব, দেন ওইটাকে আমি কিভাবে মার্চ করতে হয় কনফ্লিক্ট করলে সেটা আমি দেখাবো, ঠিক আছে? দেন আমরা হোম পেজটা তৈরি করব, আমরা দেখি 1 ঘন্টার মধ্যে আমরা করতে পারি কিনা সবাই মিলে, লাগলে 2 ঘন্টা লাগলো। তারপরের দিন আমরা অ্যাবাউট পেজ কয়েকজন করলাম, আর কয়েকজন করলাম সার্ভিস পেজ, আর কয়েকজন করলাম কন্টাক্ট পেজ, ঠিক আছে? মানে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে, ওইটা হবে যে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। না হলে সারা জীবন শিখবো, আমরা টিমে কাজ করতে পারবো না। পরিষ্কার? আর এখন যতক্ষণ প্র্যাকটিস করবেন, যা প্র্যাকটিস করবেন, কি করবেন, গিটহাবে পুশ করবেন, ওইটাই হলো আপনার পোর্টফোলিও। আপনাকে যে কেউ কাজ দিতে চাইলে ওইটাই মানুষ দেখতে চাবে যে আপনি কি করছেন, কি করতে পারেন, অলরাইট? এবং তারা বুঝতে পারবে গত 3 মাসে 6 মাসে আপনি কি করছেন, কি কি শিখছেন, কি কি করতে পারেন, ঠিক আছে? কোশ্চেন না থাকলে যেতে পারি, যাদের কোশ্চেন নাই আমরা এখন ছুটি নিতে পারি, গুড নাইট। যাদের কোশ্চেন আছে থাকতে পারেন। আমার প্রশ্ন আছে একটা। ওকে, প্রশ্নটা হলো যে আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, হ্যাঁ, আমরা মার্কেট প্লেসে কাজ করলে যেহেতু আপনার মেইল করার সুযোগটা নাই, মানে পার্সোনালি যোগাযোগ করার সুযোগটা নাই, সেক্ষেত্রে এই প্রজেক্ট নিয়ে কাজ করলে বা প্রজেক্টে যদি ইনক্লুড করা হয় আমাকে বা কাউকে, সেক্ষেত্রে তার সাথে আমার মানে কমিউনিকেশনটা কিভাবে হবে? কমিউনিকেশনটা অনেক ভাবে হয়। অনেকে এখন জুম ব্যবহার করে, অনেক কোম্পানি ব্যবহার করে স্ল্যাক চ্যানেল আছে যেখানে মেসেজ করা যায়। অনেকেই স্কাইপের প্রো ভার্সনটা ব্যবহার করে, প্রফেশনাল ভার্সন। না, আমি যেটা বলছিলাম আর কি, মার্কেট প্লেসে তো মেইল করার অ্যালাউড না। আমি তো স্কাইপে বা কোনো আপনার মিডিয়া নিয়ে আমি তার সাথে কমিউনিকেশন করতে পারবো না, মানে এক্সেপ্ট ওই মার্কেট প্লেসের থ্রু মার্কেট প্লেস ছাড়া। টার্মস এন্ড কন্ডিশনসে বলা আছে কাজের জন্য প্রয়োজনে আপনি কন্টাক্ট নাম্বার আদান প্রদান করতে পারবেন, শুধুমাত্র কাজের প্রয়োজনে, প্রজেক্টের প্রয়োজনে। তখন কি করে, তারা একটা ফাইল তৈরি করে, ফাইলে এই কন্টাক্ট নাম্বার গুলো, কন্টাক্ট জিমেইল গুলো তারা সেন্ড করে, সেটা অ্যালাউড।
প্রয়োজনে অ্যালাউড। তখন আবার যে বায়ার অথবা সেলার বায়ারকে মার্কেট প্লেস থেকে আবার মানে ডাইভার্ট করে নিয়ে যাবে কিনা, হ্যাঁ, নিয়ে যায় অনেককেই। সেই জন্যই দিবে। ওটা বলা আছে প্রয়োজনে অ্যালাউড, ঠিক আছে, প্রজেক্টের প্রয়োজনে অ্যালাউড। আপনি যখন তার সাথে কাজ করবেন টিমে, মার্কেট প্লেসের বাইরে তো আপনার যোগাযোগ করতেই হয়, করতে হয় না, সেইটা অ্যালাউড। আমি হ্যাঁ সেটাই, মার্কেট প্লেসের বাইরে প্রজেক্ট আসলে তো সমস্যা না, কিন্তু মার্কেট প্লেসের মাধ্যমে যদি প্রজেক্টটা হয় সেক্ষেত্রে তো আপনার অ্যালাউ হবে কিনা। অ্যালাউ করে, ওটাই তো বললাম, প্রজেক্টের প্রয়োজনে অ্যালাউ করে তারা, ঠিক আছে। আরো কোশ্চেন? স্যার আপাতত নাই, প্র্যাকটিস করি আগে তারপরে প্রশ্ন। একটু জোরে কথা বলতে হবে। স্যার আগে প্র্যাকটিস করি তারপরে হলো প্রশ্ন হবে স্যার, এখন তো Okay. কোনটা প্রশ্ন করব বুঝতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে। অলরাইট। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা এক কাজ করব, আমরা হয়তোবা আধা ঘন্টা ক্লাস করব, তারপর আমরা একসাথে প্রজেক্ট ওয়ার্ক করব গ্রুপে, ঠিক আছে। এখানে কি প্রজেক্টে পিএইচডি টু এইচটিএমএল হবে? হ্যাঁ, পিএইচডি টু আমরা ভিজুয়ালে করব কিসে? নাকি প্রজেক্টটা যে করব কি, মানে আমাদের রিকোয়ারমেন্ট কি কি থাকবে এটা দেখবো কোথায়, অথবা পিএইচডি টু করব? ওইটা রিকোয়ারমেন্টটা আমি লিখে দিব, ঠিক আছে, লিখে দিয়ে ওইটা যার যার কম্পিউটারে কিভাবে নিয়ে দেখবো সেটা আমি জাস্ট প্রথম 25 বা 30 মিনিট দেখাবো, ঠিক আছে, দেন আমরা ওইটার উপরে কাজ করব। অলরাইট, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে Okay, স্যার। good night. গুড নাইট। রাইট স্যার।